হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম করছি এসএসসি 25 ওয়ান শট আইসিটি ক্লাস, যেখানে আমরা কিন্তু আজকে প্রথম দুইটি অধ্যায় অর্থাৎ অধ্যায় 1 এবং 2 এর কমপ্লিট একটা প্রিপারেশন নিব আমাদের এমসিকিউ এর পরে। আমরা কিন্তু জানি যে আমাদের আইসিটি এক্সামে শুধুমাত্র 25 মার্কের এমসিকিউ একটা এক্সাম হবে, অর্থাৎ এখানে কোনো সিকিউ এক্সাম কিন্তু নাই। এই জন্যই কিন্তু আমরা আইসিটিতে আসলে শুধুমাত্র এমসিকিউ এর যে প্রিপারেশনটা সেটা নিব। আজকে আমরা অধ্যায় 1 এবং অধ্যায় 2 পড়ব। আমরা ক্যাপশনটা দেখছি। জি, ওকে। সো সবাই একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেন যে আপনারা কে কোথা থেকে আমার সাথে আজকে যুক্ত আছেন। সবাই আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, সবাই আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, ঠিক আছে? এবং কার কোন স্কুল, সবাই কিন্তু আমাকে এটা একটু কমেন্ট সেকশনে লিখে দিবেন যে কে কোন স্কুল থেকে আজকে মানে আমরা কে কোন স্কুলে পড়ি, আমরা কে কোন জেলা থেকে আজকের ক্লাসটাতে জয়েন করেছি। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সালমান, তারপর রাফিয়া সুলতানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাফিয়া। তারপরে হচ্ছে ইতি জয়েন করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইতি। কে কোন জেলা থেকে আমরা জয়েন করেছি সবাই একটু লিখে দিত, এবং আমরা ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিব। ক্লাসটা শেয়ার করলে ক্লাসটা কিন্তু আমাদের কাছে থেকে যাবে, ঠিক আছে? অর্থাৎ আমরা কিন্তু পরবর্তীতে চাইলে নিজের প্রোফাইল থেকে ক্লাসটা খুঁজে পেতে পারবো। এই জন্য সবাই একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে কমেন্টে লিখে দিই ভাইয়া ডান, ঠিক আছে? আর আমার নাম যারা জানি না, আমার নাম জাকি আহমেদ। আমি পড়াশোনা করছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 4th বর্ষে, অর্থাৎ সিএসসি তে, ঠিক আছে? আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? ওকে। ফেসবুকে সবাই একটু কমেন্ট করি তো, শেয়ার করে দিয়ে যে ভাইয়া ডান, সবাই একটু কমেন্ট করি, ঠিক আছে? যাতে আমি বুঝতে পারি যে সবার শেয়ার ডান। শেয়ার করে রাখলে ক্লাসটা আপনি পরবর্তীতে নেক্সট ডে যখন পরীক্ষার আগে আপনার ক্লাসটা খুঁজে পেতে অসুবিধা হবে, তখন কিন্তু আপনি ইজিলি খুঁজে পেতে পারবেন, ঠিক আছে? ওকে, শেয়ার অনেকেরই ডান। সবাই আমরা কে কোন জায়গা থেকে ক্লাস করছি, ওকে, ঠিক আছে। তো আজকে আমরা বেসিক্যালি যে দুইটি অধ্যায় আছে, আমাদের প্রথম অধ্যায় আমরা প্রথমে পড়বো, এবং তার পরবর্তীতে আমাদের সেকেন্ড যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টাও কিন্তু আজকে আমরা, এই দুইটি অধ্যায় আজকে আমরা রিভিশন করব, ঠিক আছে? ওকে। আচ্ছা, সো এইচএসসি 26 না, এটা এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য, ঠিক আছে? যারা এসএসসি 25, আচ্ছা যারা এসএসসি তে পড়ছি তাদের কি সামনে তো পরীক্ষা, তাই না? সামনে আমাদের টেস্ট প্রি টেস্ট পরীক্ষা। সো সবার কেমন প্রিপারেশন, সবাই আমাকে একটু জানান তো। সবার প্রিপারেশন কেমন আইসিটি নিয়ে? ভয় পাচ্ছি কি আমরা যে ভাইয়া আইসিটি তে কেমন হবে, আহ পারি না, বা কোন ধরনের প্রশ্ন আসবে? ওকে, মারিয়া জান্নাত আমাদের সাথে ক্লাসে জয়েন করেছে। তারপরে রাফিয়া জয়েন করেছে শরীয়তপুর থেকে, আচ্ছা চট্টগ্রাম থেকে। ওকে, সো অনেকে আসলে জয়েন করেছে, সবাই খুব লিখছে, খুবই ভালো। সবাই একটু লিখে দিই। আলহামদুলিল্লাহ ভালো, ডান, ঠিক আছে। তো চলেন আমরা শুরু করি আজকে আমাদের প্রিপারেশন। আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের প্রিপারেশন কার কেমন আছে। প্রথমেই আমরা প্রথম অধ্যায় দিয়ে শুরু করছি, এরপর আমরা দ্বিতীয় অধ্যায়ও পড়বো, ঠিক আছে? আজকে আমরা মোট দুইটি অধ্যায় পড়বো। তো সবাই যাদের প্রিপারেশন অনেক ভালো, সবাই আমার সাথে কমেন্ট করবেন যে আমরা তাহলে বুঝতে পারি যেন কার কতটা হয়েছে, ঠিক আছে? ক্লাসের লাস্টে আমরা তাহলে কাউন্ট করব, ঠিক আছে? সবাই তাহলে খাতা নিয়ে আমরা প্রথম 10টার মধ্যে কয়টা পারি কে দেখবো, আমি শুনবো কিন্তু, ঠিক আছে? ওকে, কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠছে? আন্তর্জাতিকতা, সৃজনশীলতা, জ্ঞান এবং সুনাগরিকত্ব। অর্থাৎ কোনটির কারণে একটা মানুষ সম্পদ হয়ে উঠে? একটা সম্পদ আর মানুষের মধ্যে পার্থক্য বলতে পারি আমরা কোনটির কারণে থাকে, ঠিক আছে? ওকে, সো জ্ঞান, এটা অনেকে আমাদের চলে আসছে, সরি। আমরা ওকে, সো আমরা প্রথম এমসিকিউ এর আমাদের অ্যান্সার হচ্ছে জ্ঞান। এটা আমরা মোটামুটি সবাই পারছি, এটা নিয়ে অসুবিধা নেই। আমরা সেকেন্ডটা দেখি। 21 শতকের সম্পদ কোনটি? প্রযুক্তি, কম্পিউটার, ডিজিটালাইজেশন, জ্ঞান। ওকে, সো 2 নাম্বারের অ্যান্সার দেখি কে কে সবার আগে বলতে পারে। আমি দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে গে
সালাউদ্দিন 2-এর ডি বলেছে যে ভাইয়া 21 শতকের সম্পদ হচ্ছে আসলে জ্ঞান। এদিকে রূপসীও বলেছে ভাইয়া ডি। ওকে, সো আমরা দেখি 2-এর আসলে অ্যান্সার হচ্ছে ডি, যে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। কারণ 21 শতকে এসে আমরা প্রযুক্তি বা জ্ঞান, মানে প্রযুক্তি না সরি, জ্ঞানকে ব্যবহার করে আসলে একটা মানুষ কিন্তু সম্পদে পরিণত হয়। কিভাবে? কারণ 21 শতকে যখন আসলে আমরা এই যে মানে কারো কাছে যদি নলেজ থাকে বা কারো কাছে যদি জ্ঞান থাকে, তিনি কিন্তু আসলে অনেক কিছু খুব সহজে অর্জন করে নিতে পারেন। ঠিক আছে, ওকে। সো এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি, বর্তমান পৃথিবীর সম্পদ আমরা জানি যে বর্তমান পৃথিবীর সম্পদ আসলে প্রাকৃতিক পরিবেশ, সাধারণ মানুষ, বাণিজ্য, খনিজ সম্পদ। বর্তমান পৃথিবীর সম্পদ আসলে কোনটা? ঠিক আছে, আজকে আমরা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এই দুইটা পড়বো। ঠিক আছে, চতুর্থ অধ্যায় আজকে আমরা পড়বো না, আজকে আমরা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 পড়বো। ওকে, সো বর্তমান পৃথিবীর সম্পদ আসলে আমরা একটু আগে কিন্তু একটা হিন্টস আমরা পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি অনেকে বলছে ভাইয়া 2-এর ডি। আচ্ছা, তো 2 আমাদের হয়ে গেছে। 3 নাম্বার 3-এর বি কে বললো সবার আগে? ওকে, আমরা কিন্তু কাউন্ট রাখবো কার কয়টা হচ্ছে। খ বলছে সবাই, আসলে 3-এর কিন্তু খ, অর্থাৎ সাধারণ মানুষ। ঠিক আছে, বর্তমান পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ, তার কারণ শুধু মানুষই আসলে জ্ঞান অন্বেষণ করতে পারে, জ্ঞান ধারণ করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে। ঠিক আছে, তার কারণটা কি? আসলে সাধারণ মানুষ, কারণ মানুষই আসলে জ্ঞান অন্বেষণ করতে পারে, মানে সংগ্রহ করতে পারে, জ্ঞান ধারণ করতে পারে, মানে নিজের কাছে রাখতে পারে, এবং জ্ঞান ব্যবহার করতে পারে। মানুষের কাছে যদি জ্ঞান থাকে, সেই জ্ঞানটা ব্যবহার করে আসলে মানুষ অন্য আরো অনেক কিছু করতে পারে, সে জ্ঞানের ব্যবহার করতে পারে, যেটা কিন্তু অন্য কেউ আসলে করতে পারে না। ঠিক আছে, ওকে। তারপর আমরা যদি দেখি 21 শতকের পৃথিবীর অর্থনীতি কি ধরনের হয়ে থাকে? ব্যক্তি কেন্দ্রিক, প্রাকৃতিক, জ্ঞান ভিত্তিক, যান্ত্রিক। 4 নাম্বার এমসিকিউ, দেখি সবার আগে কে বলতে পারেন। 4 নাম্বার এমসিকিউ সবার আগে কে বলতে পারে? আচ্ছা, জারিফ বলছে 4-এর বি হবে ভাইয়া, জ্ঞান ভিত্তিক। ওকে, তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি রূপসী বলে ফেলেছে 4-এর খ হবে ফেসবুক থেকে, যে ভাইয়া জ্ঞান ভিত্তিক। অ্যান্সার সঠিক, তাই না? জ্ঞান ভিত্তিক, তাই তো? আচ্ছা, তারপরে প্রশ্ন 5 নাম্বার, 21 শতকের পৃথিবীটা আসলে জ্ঞান ভিত্তিক কিসের উপর দাঁড়াতে শুরু করেছে? তথ্যের উপর, সামাজিক যোগাযোগ, অর্থনীতি, উপাত্ত। 21 শতকের পৃথিবীটা আসলে জ্ঞান ভিত্তিক কিসের উপর দাঁড়াতে শুরু করেছে? তথ্যের, সামাজিক যোগাযোগের, অর্থনীতি এবং উপাত্ত। ঠিক আছে, 5-এর ক বলছে অনেকে, আবার অনেকে বলছে যে 5-এর ঘ হবে। ওকে, 5-এর সি বলতেছে যে ভাইয়া অর্থনীতি। 21 শতকের পৃথিবীতে আসলে জ্ঞান ভিত্তিক অর্থনীতি। অনেকে বলছে 5-এর এ হবে, যে জ্ঞান ভিত্তিক তথ্য। আচ্ছা, 5-এর সি, আচ্ছা সি আর এ এই দুটার মধ্যে আমাদের কনফিউশন আছে, তো আমরা দেখি আসলে কি হবে। আসলে অ্যান্সার হবে সি, জ্ঞান ভিত্তিক অর্থনীতি, তাই না? আমাদের যে বর্তমান পৃথিবীর যে অর্থনীতিটা আছে সেটা আসলে জ্ঞান ভিত্তিক। তথ্য তো তথ্যই, তথ্যের সাথে আসলে তথ্য আর জ্ঞান একই জিনিস, তাই না? জ্ঞান ভিত্তিক অর্থনীতি, জ্ঞান ভিত্তিক আসলে আমাদের অর্থনীতির পরে কিন্তু বর্তমানটা বিশ্বটা দাঁড়িয়ে আছে। ওকে, ঠিক আছে, এবার আমরা তারপরের এমসিকিউটাতে যদি যাই। ওকে, 21 শতকে এসে আমরা কয়টি বিষয় শুরু করেছি? আরো কয়টা বিষয় আসলে 21 শতকে এসে একদম নতুন ভাবে শুরু হয়েছে? ঠিক আছে, 21 শতকে এসে আরো কয়টি বিষয় একদম নতুন ভাবে আমাদের কাছে শুরু হয়েছে? 6-এর এ বলছে কর্মকার, কামরান। ওকে, তারপরে হচ্ছে 6-এর এ বলছে অনেকেই যে 2টি বিষয় আসলে 21 শতকে শুরু হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রূপসী হুমায়রা আবার বলছে যে হ্যাঁ ক। ওকে, সো 21 শতকে এসে আমরা দুটো বিষয় শুরু করেছি, একটা হচ্ছে গ্লোবালাইজেশন আর একটা হচ্ছে ইন্টারনালাইজেশন। ঠিক আছে, ইন্টারনালাইজেশন, এই দুইটি জিনিস আসলে শুরু হয়েছে। ওকে, সো নিচের কোনটি গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন ত্বরান্বিত হওয়ার কারণ? যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা, শিল্প বিপ্লব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এরকম প্রশ্ন কিন্তু আমরা ঢাকা বোর্ডে দেখেছি, যে ঢাকা বোর্ড 23 এরকম একটা প্রশ্ন গত বছর এসেছিল। আপনারা মানে আপনাদের গত বছরের আগের বছর আর কি, 24-এ না 25-এ, এখন আপনার তো গত বছর ছিল 24, আর 23-এ এসেছিল যে নিচের কোনটি গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন এর ত্বরান্বিত হওয়ার কারণ? যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা, শিল্প বিপ্লব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমরা দেখতে পাচ্ছি 7-এর ডি বলছে সবাই, যে ভাইয়া
তথ্য যোগাযোগ প্রযুক্তি, অনেকে আবার দেখতেছি আচ্ছা সবাই মোটামুটি ডি বলছে যে ভাইয়া তথ্য যোগাযোগ প্রযুক্তি, অ্যান্সার সঠিক, ঠিক আছে। আচ্ছা আর তিনটা, তারপর আমরা দেখবো কার কয়টা হয়েছে। নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি? বিশ্বায়ন, আন্তর্জাতিকতা, যোগাযোগ দক্ষতা, সৃজনশীলতা। নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটা, অর্থাৎ যে নিয়মটা আসলে লিখিত নাই বাট সবাই আমরা মেনে চলছি, এমন একটা নিয়ম নতুন পৃথিবীর কোনটি? সবাই নতুন পৃথিবীর অলিখিত নিয়ম 8 এর বি বলছে সাদিয়া আক্তার, লিমা। এদিক থেকে আমরা ফেসবুকের মানুষজন একটু আগে আগে কমেন্ট করে ফেলবো। সাইমা, আফরোজা, আফরিয়া, ওকে, আচ্ছা, জাজুই, ওকে ঠিক আছে। জনি চৌধুরী বলছে ভাই 10-এর সি। 10-এ তো যাই নাই আমরা, 10-এ তো আমরা প্রশ্নতে এখনো যাই নাই জনি। আচ্ছা তো আমরা সবাই মোটামুটি বলছি যে ভাই 8-এর এ আর বি এর মধ্যে আসলে বি বা আন্তর্জাতিকতা। বাংলাদেশে কারণটা একটু আমরা পড়ি যদি। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, বাংলাদেশের অধিবাসী হয়েও তারা পৃথিবীর অন্য দেশের নাগরিক হয়ে বেঁচে আছেন। তাই আন্তর্জাতিকতা এখনো নতুন পৃথিবীর অলিখিত নিয়ম, ঠিক আছে। আন্তর্জাতিকতা অলিখিত নিয়ম, কারণ এটা আসলে কোথাও লেখা নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বসেও পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা কাজ করতে পারি। আমরা এটাকে ফ্রিল্যান্সিং বলে থাকি, তাই না? এখন আধুনিক যুগে আমরা এটাকে ফ্রিল্যান্সিং বলে থাকি। তো এই যে জিনিসটা, অর্থাৎ একটা নিজের দেশে বসে আপনি হয়তোবা বাংলাদেশে বসে আমেরিকার একটা কোম্পানিতে কাজ করছেন বা অন্য কোনো একটা কোম্পানিতে কাজ করছেন যেটার অবস্থান আপনার দেশে না, তার মানে কি আমরা সবাই আন্তর্জাতিক ভাবে আসলে কাজ করছি বা আন্তর্জাতিক নাগরিক হিসাবে আমরা নিজেদেরকে প্রকাশ করেছি, এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিকতা। এবং এটা বর্তমান বিশ্বের একটা অলিখিত নিয়ম, ঠিক আছে। কোনটি আবিষ্কারের মাধ্যমে প্রকৃতির উপর নির্ভরশীলতা কমছে? যন্ত্র, আগুন, বিদ্যুৎ, তেল। কোনটি আবিষ্কার করার আগে আসলে আমরা প্রকৃতির উপর অনেক বেশি নির্ভরশীল ছিলাম, এবং কোনটি আবিষ্কার করার পরে আমাদের প্রকৃতির পরে নির্ভরশীলতা আস্তে আস্তে কি হচ্ছে? কমে যাচ্ছে। কিছু ভুল কিংবা কিছু ফুল, আচ্ছা ওকে। 9-এর এ বলছে সবাই যে ভাইয়া যন্ত্র, উত্তর সঠিক, যন্ত্র হবে। কারণ হচ্ছে গিয়ে যন্ত্র আবিষ্কার করার পরে কিন্তু আসলে মানুষ প্রকৃতির উপর নির্ভরশীলতা অনেক কমিয়ে দিয়েছে। আগুন আসলে অনেক আগে আবিষ্কার হয়েছে, তখন আসলে মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। বিদ্যুৎ এবং তেল এগুলো আসলে অনেক আগে আবিষ্কার করা হয়েছে, যন্ত্রেরও আগে আবিষ্কার হয়েছে, এবং তখনও কিন্তু আসলে মানুষ প্রকৃতির উপর বেশ ভালো মতো নির্ভরশীল ছিল। এবার আমরা 10 নাম্বারটা দেখবো, শিল্প বিপ্লব কখন হয়? এক্সাক্ট টাইমিংটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দী, ঊনবিংশ থেকে বিংশ শতাব্দী, 20 থেকে একাবিংশ এবং একাবিংশ শতাব্দী। তো আমরা বলে ফেলি ঝটপট এ বি সি ডি কোনটা হবে আমাদের 10 নাম্বার এমসিকিউ এর অ্যান্সার। একজন অনেক আগে 10-এর একটা অ্যান্সার বলেছিলেন সি, দেখি আমরা মিলে কিনা। 10-এর ক এ বলতেছে যে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দী, অ্যান্সার সঠিক। অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে বিশ্ব শিল্প বিপ্লবের পর মানুষ যন্ত্রের উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করা শুরু করেছে। তো আসলে যন্ত্রের উপর যে নির্ভরশীলতা এবং শিল্প বিপ্লব একই সময়ে আসলে শুরু হয়েছে, তাই না? একই সময়ে আসলে শুরু হয়েছে, আমরা বলতে পারি যে একই সময়ে শুরু হয়েছে। তাই পরীক্ষায় যদি শিল্প বিপ্লবের জায়গায় আমাদেরকে প্রশ্ন করে দেয় যে যন্ত্রের উপর নির্ভরশীলতা আসলে কখন শুরু হয়েছে, তাহলেও কিন্তু আমাদের অ্যান্সারটা সেমই হবে, অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দী। এটা মনে রাখবো। যদি পরীক্ষায় আমাদেরকে যন্ত্রের পরে নির্ভরশীলতা দেয়, তাহলে কিন্তু একই সময়ে আসলে দুইটা হয়েছে। অর্থাৎ শিল্প বিপ্লব তখনই শুরু হয়েছিল যখন মানুষ যন্ত্র আবিষ্কার করতে পারে, ঠিক আছে। তো যন্ত্র আবিষ্কার করার আগে কিন্তু আসলে শিল্প বিপ্লবের শুরু হয়নি। এই জন্য পরীক্ষায় কিন্তু ট্রিক করে যদি কোশ্চেনটা দেয় তাহলে এইভাবে আসতে পারে, সবাই মনে রাখবো। ওকে, সো 10টা হয়ে গেছে। 10টার মধ্যে কার কয়টা হয়েছে বলেন তো? 10টার মধ্যে কার কয়টা হয়েছে আমাকে একটু বলেন, সবাই কমেন্ট করি। 7টা হয়েছে আসিমার, ওকে। 10-এ 9টা হয়েছে ভুইয়ার, আচ্ছা। তারপরে 10-এ 9টা হয়েছে, 8টা হয়েছে ফাহাদের, তারপরে মাহিমের হয়েছে 10টাই, আচ্ছা। 10-এ 8 হয়েছে ফাতিমার, ওকে। 6টা হয়েছে মাহবুব খাতুনের, আচ্ছা। 7টা হয়েছে হুমায়রার, আচ্ছা। একটা হয়েছে, ওকে। 8টা, আচ্ছা ঠিক আছে। তো 10-এ 10টাই কিন্তু আসলে খুব কম মানুষেরই হয়েছে, ঠিক আছে। আসলে আমাদের প্রিপারেশনে কিন্তু এখনো তাইলে বেশ ঘাটতি আছে। আচ্ছা আমি আচ্ছা এই ক্লাসটা যদি আপনি 3 দিন পর আবার রিভিশন করতে যান, কিভাবে করবেন বলেন তো? প্রতিদিন তো 10 মিনিট স্কুলে অনেক ক্লাস হয়, আপনি তো ক্লাসটা খুঁজে পাবেন না।
ক্লাসটা খুঁজে পাওয়ার জন্য সবাই নিজের কাছে শেয়ার করে রেখে দেন। তো যারা এখনো শেয়ার করি নাই খুব দ্রুত শেয়ার করি, তারপর আমরা লিখে দিই ভাইয়া শেয়ার ডান। ঠিক আছে, যারা ফেসবুক আছেন সবাই এখনই শেয়ার করবেন। 1 মিনিট টাইম দিলাম সবাইকে। ঠিক আছে, সবাই এখনই শেয়ার করে আমাকে লিখে দেন যে ভাইয়া শেয়ার ডান। সবাই দ্রুত শেয়ার করে আমাকে লিখে দেন শেয়ার ডান। ঠিক আছে, দেন আমরা নেক্সট 10টাতে যাব, তারপর আমরা পরবর্তী 10টাতে যাব। সবাই এখনই লিখে দিই, মাত্র 2জন শেয়ার করেছেন, 163 জন আছেন। তো বাকিরা খুবই দ্রুত শেয়ার করে লিখে দিই যে শেয়ার ডান। ভাইয়া আপনি আর কত ক্লাস নেবেন? আজকে যতবার অনলাইন এসেছি ততবারই আপনাকে দেখলাম। আচ্ছা, আজকে আমি টোটাল 5টা ক্লাস নিয়েছি। ঠিক আছে, এর মধ্যে 3টা বা 2টা হচ্ছে পাবলিকলি, আর বাকিগুলো হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ গুলাতে। তো এই জন্য আসলে আমি আজকে সারাদিনই ক্লাস নেওয়ার পরে আছি, সেই জন্য হয়তো আপনি দেখেছেন আমাকে বেশ কয়েকবার। ঠিক আছে, ওকে, শেয়ার ডান, থ্যাংক ইউ। হ্যাঁ, পিডিএফটাও আমরা দিয়ে দিব। এইবার চলেন, কখন থেকে মানুষ, দেখছেন আমি একটু আগে যা বলছিলাম সেম প্রশ্ন করে দিয়েছে যে কখন থেকে মানুষ যন্ত্র নির্ভর অর্থনীতি সৃষ্টি করেছে, একই টাইম ফ্রেম মানে একই সময়ে। ঠিক আছে, তো এটা কিন্তু ভুল করা যাবে না। এবার সবাই বলেন তো এটা অ্যান্সার, সবাই এটার অ্যান্সার বলেন তো তাহলে কোনটা হবে? শেয়ার ডান, থ্যাংক ইউ। শেয়ার ডান, তন্নি থ্যাংক ইউ। তারপর হচ্ছে মাকসুদা বেগম থ্যাংক ইউ, শেয়ার ডান। আসসালামু আলাইকুম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাত্র 10জন মতো শেয়ার করছেন, বাকিরা এখনো শেয়ার করেন না। সবাই দ্রুত শেয়ার করে ফেলেন। ওকে, শেয়ার ডান, তন্নি শেয়ার ডান, জিহাদ থ্যাংক ইউ। আচ্ছা, 11 এ বলছে কিম। ওকে, আচ্ছা কিম, আচ্ছা আমাদের ক্লাসটা অনেক বড়, আমাদের ক্লাসে কোরিয়ানরাও আছে, চমৎকার। 11 এ বলছে সবাই যে ঊনবিংশ শতাব্দীর পর থেকে। আচ্ছা, না শিল্প বিপ্লবের পর। আচ্ছা, তো শিল্প বিপ্লবের আগে, শিল্প বিপ্লবের পরে, ঊনবিংশ শতকের পরে। আচ্ছা, আমরা দেখেন এখানে কিন্তু অষ্টাদশ থেকে শুরু হয়ে গিয়েছে, তাই না? অষ্টাদশ থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে, তাহলে কিন্তু টাইম ফ্রেমটা দেখেন, শিল্প বিপ্লব কখন হয়েছে? অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দী। আর এখানে প্রশ্ন কি বলছে? ঊনবিংশ শতাব্দীর পরে। তাহলে তো এটা হবে না, এর আগে শুরু হয়েছে, অষ্টাদশে শুরু হয়েছে। তাইলে আমরা বলতে পারি শিল্প বিপ্লবের পর। শিল্প বিপ্লবের আগে হওয়ার সম্ভাবনা নাই, বিংশ শতাব্দীর পরেও না, তাই না? হচ্ছে 18 থেকে 19-এ। আর আমাদের এখানে প্রথমটা হচ্ছে 19-এর পরে, তারপরটা বলছে 20-এর পরে, তাহলে এটাও হবে না। তারপরটা বলছে শিল্প বিপ্লবের আগে, সেটাও না। ফাইনালি বলতেছে শিল্প বিপ্লবের পর, মানে শিল্প বিপ্লবের সাথে সাথে আমরা বলতে পারি যে একই সময় বা সাথে সাথে আসলে আমাদের হয়েছে। ঠিক আছে, ওকে। তারপর এবার আমরা যদি দেখি, দেখেন এরকম করে কিন্তু ট্রিক করে আমাদেরকে প্রশ্নগুলা দিতে পারে। তো আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, ঠিক আছে, যেন আমরা ভুল করে না ফেলি ওভার এক্সাইটেড হয়ে। ঠিক আছে, এটা কিন্তু অনেকের ভুল হয়েছে, ক্যালকুলেট করেন প্রথমটা, আবার নেক্সট 10টা আমরা ক্যালকুলেশন করব, একটা আমরা ভুল হয়েছে। ওকে, শিল্প বিপ্লবের পর মানুষ কিসের উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে? প্রকৃতি, প্রযুক্তি, যন্ত্র, যোগাযোগের উপর। ঠিক আছে, আচ্ছা এটা একটু কনফিউজিং, সরাসরি আসলে বইয়ে এই ধরনের লাইন গুলো আছে বলে এসএসসি তে এই ধরনের এমসিকিউ গুলো আসলে আমরা দেখতে পাই, একটু কনফিউজিং আছে, কাছাকাছি আছে দুইটা অ্যান্সার, কিন্তু এক্সাক্ট অ্যান্সারটা হচ্ছে বইয়ে যে লাইনটা বলা আছে ঠিক সেই লাইনটা। ঠিক আছে, তো বই পড়াটা কিন্তু এসএসসির জন্য আবার বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, সমস্যা নেই। 12C বলছেন, 12C কে বলছেন? জামিল বলছেন 12C, সাদিক বলছেন 12C। আচ্ছা, এদিকে হচ্ছে সাজ্জাদ বলছেন 12 খ। ওকে, যন্ত্রের উপর, তাই না? যন্ত্রের উপর থেকে যখন আসলে, প্রযুক্তিতে একদম রিসেন্টলি আমরা বলতে পারি, বাট যন্ত্রের উপর আসলে যখন মানুষজন নির্ভর করেছে তখন আসলে পৃথিবীর অর্থনীতিকে তারা নিয়ন্ত্রণ করা শুরু করেছে। ঠিক আছে, এবার দেখেন এই 21 শতকের পূর্বে সম্পদ হিসেবে বিবেচনা করা হতো কৃষি, খনিজ সম্পদ, শক্তির উৎস। তিনটার মধ্যে কোনটা হবে আসলে? আমরা জানি এটা সবাই মোটামুটি পারবো। তারপর আমরা দ্রুত বলে ফেলি যে 21 শতকের পর সম্পদ জ্ঞান, তার আগে কি ছিল ভাই? ঠিক আছে, 21 শতকের পরে আমরা জানি যে সম্পদ হচ্ছে জ্ঞান, বাট 21 শতকের আগে আসলে সম্পদটা কি ছিল এটা আমরা একটু বলি। 13 সবগুলো হবে। আচ্ছা, অ্যান্সার সঠিক, 13 সবগুলো হবে। 21 শতকের আগে আসলে পৃথিবীর সম্পদ ছিল কৃষি, খনিজ সম্পদ এবং শক্তির উৎস, তিনটাই। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখি 21 শতকে পৃথিবীর সম্পদ হচ্ছে, আচ্ছা 21 শতকে কোনটা? সো 21 শতকের
পূর্বে সম্পদ ছিল কৃষি, খনিজ সম্পদ, শক্তির উৎস। এবার বলছে 21 শতকে, তার মানে পূর্বে একটা ছিল, আবার 21 শতকে এসে কি হয়েছে? জ্ঞান, মানুষ, অর্থ। ঠিক আছে, ওকে। তাহলে এবার এটা বলি তো কোনটা হবে? 21 শতকে, অর্থাৎ 21 শতক থেকে শুরু করে তার পরবর্তী যে সময়টা ছিল এই সময়টাতে 14 এ বলছে সবাই যে ভাই 1 আর 2 জ্ঞান এবং মানুষ সংসার সঠিক। 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান, যার অর্থ কৃষি, খনিজ সম্পদ কিংবা শক্তির উৎস নয়, শিল্প কিংবা বাণিজ্যও নয়। এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ, ঠিক না? দুইটাই কেন? কারণ জ্ঞান হচ্ছে সম্পদ এবং সাধারণ মানুষ সেই সম্পদটাকে নিজের কাছে রাখতে পারে, তাই না? জ্ঞান কারা রাখতে পারে? নিজেদের কাছে সাধারণ মানুষ রাখতে পারে। এই জন্য 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান এবং সাধারণ মানুষ। ঠিক আছে, এবার আমরা যাই, যদি আমরা বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো চাই তাহলে সেগুলো হবে পারস্পরিক সহযোগিতার মনোভাব ও যোগাযোগ দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যা সমাধানের পারদর্শিকতা ও বিশ্লেষণী চিন্তার দক্ষতা, সৃজনশীলতা এবং তার সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির পারদর্শিকতা। ঠিক আছে, টোটাল 3টা পয়েন্ট আছে আমাদের কাছে। এই 3টা পয়েন্টের মধ্যে কোনটা কোনটা হবে 15 নাম্বার এমসিকিউ। আর 5টা হয়ে যাওয়ার পর আমরা চেক করব কার কয়টা হয়েছে। কেউ কিন্তু মিথ্যা কথা বলবেন না, ঠিক আছে? ওকে, তো সবাই আমরা দ্রুত বলে ফেলি যে কার কোনটা হয়েছে। কার 15 নাম্বার কোনটা? 15 ডি বলছে রিয়া ইসলাম, ঠিক আছে রিয়া। এদিকে হচ্ছে ফাহাদ বলছে 15 এ হবে। সো 1 আর 2 পারস্পরিক সহযোগিতা মনোভাব ও যোগাযোগ দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যা সমাধানের পারদর্শিকতা ও বিশ্লেষণী চিন্তার দক্ষতা। আর অনেকে বলছে 3টাই হবে, যে সৃজনশীলতা তার সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির পারদর্শিকতা। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা আসলে কি হবে? অনেকে আবার সি বলছে 2 আর 3 পারস্পরিক সহযোগিতা মনোভাব ও যোগাযোগ দক্ষতা হবে না বলছে। ওকে, ঠিক আছে ভাইয়া, 10 নাম্বারটা আছে, 10 নাম্বারটা আবার বোঝাচ্ছি। 3টাই আসলে হবে, ঠিক আছে? এটা এক্সাক্ট বইয়ের লাইনে এইভাবে বলা আছে, বইয়ে সেম একই ভাবে আসলে বলা আছে, ঠিক আছে? সেই জন্য আমরা এই 3টাই আসলে দেখব। আচ্ছা, 10 নাম্বার এমসিকিউটিতে কার সমস্যা ছিল? 10-এ বলা হচ্ছে যে শিল্প বিপ্লব কখন হয়েছে। ঠিক আছে, শিল্প বিপ্লব কখন হয়? শিল্প বিপ্লব এটা তো একটা সময় ভাইয়া, যে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত। বই এক্স্যাক্টলি এই লাইনটা লেখা আছে যে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পর মানুষ যন্ত্রের উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। তো শিল্প বিপ্লব আসলে হয়েছে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দী এই সময়টাতে, ঠিক আছে? ওকে, সো আমরা আবার 16 নাম্বারটাতে চলে যাই তাহলে। ওকে, 16 নাম্বার বলছে যে ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে আসলে কি বোঝাচ্ছে? পারস্পরিক সহযোগিতার মনোভাব ও যোগাযোগ দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যা সমাধানের পারদর্শিকতা ও সৃজনশীলতা, বিশ্লেষণী চিন্তন ক্ষমতা। ঠিক আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে আসলে কি বোঝাচ্ছে? ঠিক আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে আসলে আমরা কি বুঝে থাকি? ওকে, 16 সি বলছে সবাই যে ভাই 3 নাম্বার বিশ্লেষণী চিন্তা ক্ষমতা। আর অন্য কেউ কিছু বলছে? 16 সি বলছে সবাই। এ বলেছে একজন যে সাকসেস ইন লাইফ, যে এ হচ্ছে গিয়ে পারস্পরিক সহযোগিতার মনোভাব ও যোগাযোগ দক্ষতা। আসলে অ্যান্সারটা হবে সি বা বিশ্লেষণী চিন্তন ক্ষমতা। অর্থাৎ এটা জাস্ট বাংলা করেছে, ক্রিটিক্যাল থিঙ্কিং এর বাংলা বিশ্লেষণী চিন্তন ক্ষমতা। ঠিক আছে, আর কিছু আসলে করে নাই। ওকে, 21 শতকে পৃথিবীতে বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো আসলে কি? আমরা এরকম প্রশ্ন আরেকটু আগে একবার দেখেছিলাম, সেটা একটু বড় ছিল, এটা একটু ছোট করে প্রশ্নগুলো দিয়েছে যে সুনাগরিকত্ব, যোগাযোগের দক্ষতা, বিশ্লেষণী চিন্তন ক্ষমতা। আমরা জানি আসলে সবগুলোই কিন্তু হবে। আমরা যদি বইয়ের এক্সাক্ট লাইনটা দেখি যে বই আসলে কিভাবে দেয়া আছে, বইয়ে বলা হচ্ছে 21 শতকের পৃথিবীতে বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো হচ্ছে পারস্পরিক সহযোগিতার মনোভাব 1 নাম্বার, 2 নাম্বার যোগাযোগ দক্ষতা, 3 নাম্বার সুনাগরিকত্ব, 4 নাম্বার সমস্যা সমাধানের পারদর্শিকতা, 5 নাম্বার বিশ্লেষণী চিন্তন দক্ষতা, 6 নাম্বার সৃজনশীলতা ও 7 নাম্বার হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিকতা। এখন আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে অপশনে কোন 3টা দিবে এই 7টার মধ্যে থেকে, এটা কিন্তু আমরা জানি না। এই 7টা থেকে কোন এক্সাক্ট 3টা আসলে আমাদের অপশনে আসবে, এটা আমরা আগে থেকে কিন্তু কখনোই বলতে পারবো না। এই জন্য এই 7টার 7টাই এই স্লাইড দেখে মুখস্থ করে ফেলবেন। স্লাইডটা আমি আপনাদেরকে ক্লাসের পরে দিয়ে দিব গ্রুপে, ঠিক আছে? ওকে,
এবার দেখেন একটা অনুচ্ছেদ আমাদেরকে দিয়েছে যে অনুচ্ছেদ পড়ে 18 এবং 19 নম্বর প্রশ্নের উত্তর দাও। আইসিটি শিক্ষক ক্লাসে 21 শতক ও তথ্য প্রযুক্তি বিষয়ে পড়াচ্ছিলেন। তিনি 21 শতাব্দীতে আলোচিত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন। উদ্দীপক ও উল্লেখিত শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? জ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থ, সৃজনশীলতা। ঠিক আছে, সো আমাদেরকে কি বলছে? উদ্দীপকে উল্লেখিত শতাব্দীর, কোন শতাব্দী? 21 শতাব্দী। তাহলে 21 শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? আমরা জানি 18 হচ্ছে সেকেন্ড যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, সো এটা হচ্ছে গিয়ে আমাদের আলোচিত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন। উদ্দীপকের শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বলছে, সো উপাদান হচ্ছে গিয়ে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি। ঠিক আছে, ঠিক আছে, জ্ঞান না, উপাদান যদি আমরা বলি গুরুত্বপূর্ণ উপাদান তথ্য যোগাযোগ প্রযুক্তি, এক্সাক্ট বইয়ের লাইন এগুলা। ঠিক আছে, আচ্ছা, আইসিটি শিক্ষক ক্লাসে 21 শতক ও তথ্য প্রযুক্তি বিষয়ে পড়াচ্ছিলেন। তিনি 21 শতাব্দীতে আলোচিত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করেছিলেন। আইসিটি শিক্ষক যে বিষয়ে আলোকপাত করছিলেন, ইনফরমেশন টেকনোলজি, গ্লোবালাইজেশন, ইন্টারনালাইজেশন। ঠিক আছে, আচ্ছা, তো কোনটা হবে এক্ষেত্রে? আসলে দুইটা হবে বা একের অধিকটা হবে। তো কোন কোন বিষয়গুলোর উপর আলোকপাত করছিলেন? অনেকের কাছে কনফিউশন লাগতে পারে। এখানে আসলে গ্লোবালাইজেশন এবং ইন্টারনালাইজেশন হবে। ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজিটা না, ইনফরমেশন টেকনোলজি হচ্ছে সাবজেক্টটা উনি যেটা পড়াচ্ছিলেন, এবং দুইটা যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় বা বৈশিষ্ট্য হচ্ছে গ্লোবালাইজেশন এবং ইন্টারনালাইজেশন। সো ইনফরমেশন টেকনোলজির আপডেটের ফলে আসলে এই দুইটা হয়। সো ইনফরমেশন টেকনোলজি হচ্ছে প্রসেস এবং রেজাল্টটা হচ্ছে আমাদের গ্লোবালাইজেশন এবং ইন্টারনালাইজেশন। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছি? কারো কি কনফিউশন আছে? আস্তে পড়াবো? আচ্ছা, অনেক এমসিকিউ তো, আচ্ছা আস্তে আস্তে পড়াচ্ছি আরেকটু। ঠিক আছে, আচ্ছা একটু আস্তে আস্তে পড়াচ্ছি, অসুবিধা নেই। 19-এর এ হবে না বাবা, 19-এর সি হবে। কারণ হচ্ছে গিয়ে ইনফরমেশন টেকনোলজি হচ্ছে আমার সাবজেক্টটা ছিল, এবং সেটার ডেভেলপমেন্টের ফলে দুইটা রেজাল্ট আসছে। একটা হচ্ছে আমাদের গ্লোবালাইজেশন আর একটা হচ্ছে ইন্টারনালাইজেশন। ঠিক আছে, হ্যাঁ, প্রথম অধ্যায় কি পড়ে? এই প্রশ্নগুলো আসবে পরীক্ষায় বাবা। কতগুলা পড়াবো? অনেক প্রশ্ন আছে। ঠিক আছে, আচ্ছা, সবাই ক্লিয়ার এই প্রশ্নটা? আচ্ছা ঠিক আছে, এবার দেখেন নিচের কোনটি আইসিটি কে হাতের মুঠোয় নিয়ে এসেছে? বিশ্লেষণী চিন্তন ক্ষমতা, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিকতা, মাইক্রো ইলেকট্রনিক্স এর বিকাশ, সৃজনশীলতা। নিচের কোনটি আইসিটি কে হাতের মুঠোয় নিয়ে এসেছে বা একদম আইসিটি কে ব্যবহারযোগ্য করে ফেলেছে, যেটা ফলে মানুষজন অনেক ইজিলি আসলে আইসিটি কে ব্যবহার করতে পারছে? 16 নাম্বার। আচ্ছা 16 নাম্বার আমি আবার বুঝাই দিব। ঠিক আছে, আচ্ছা কোন গ্রুপে দিব? এসএসসি 25 এ প্লাস সাজেশন। ঠিক আছে, এরকম নামে একটা গ্রুপ আছে আমাদের 10ms, আপনি এই গ্রুপ থেকে পেতে পারবেন। আচ্ছা, গ্রুপের লিংকটা আমরা কমেন্টে দিয়ে দিব একটু পরে। ঠিক আছে, ওকে। 20-এর বি বলছি সবাই, যে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিকতা আসলে আমাদেরকে আইসিটি তে হাতের মুঠোয় নিয়ে এসেছে। অ্যান্সারটা না, সেটা হচ্ছে মাইক্রো ইলেকট্রনিক্স এর বিকাশ। ঠিক আছে, ওকে। সো মাইক্রো ইলেকট্রনিক্স আসলে কি? মাইক্রো ইলেকট্রনিক্স হচ্ছে আমরা যে মোবাইল ব্যবহার করি না, মোবাইলের মধ্যে বা ল্যাপটপের মধ্যে, অর্থাৎ পোর্টেবল ডিভাইস যেগুলো আসলে বহন করা যায়, এইগুলোর মধ্যে আসলে মাইক্রো ইলেকট্রনিক্স ব্যবহার করা হয় বা চিপ ব্যবহার করা হয়। ঠিক আছে, এই চিপ বা মাইক্রো ইলেকট্রনিক্স আসলে যখন আবিষ্কার করা হয়েছে, তখন থেকে আসলে আইসিটি হাতের মুঠোয় আসছে। আগেও ছিল, আগে হয়তো বা পড়ার টেবিলে ছিল, মানে বড় ডেস্কটপ ছিল। ঠিক আছে, আগে পড়ার টেবিলে ছিল বা টেবিলে ছিল বা একটু দূরে ছিল, ব্যবহার করতে পারতাম, বাট একদম হাতে নিয়ে ব্যবহার করতে পারছি যখন আসলে এগুলো সাইজ ছোট হয়ে গেছে। অর্থাৎ মোবাইল যখন আমরা দেখতে পাচ্ছি বা ল্যাপটপ দেখতে পাচ্ছি, তখন
তো তখন আসলে এটা কেন হয়েছে, এই ডিভাইসগুলোকে আসলে আমরা এত ছোট বানাতে পেরেছি তার কারণ হচ্ছে মাইক্রো ইলেকট্রনিক্স। ঠিক আছে, তার এবং তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটারের গণন ক্ষমতা বৃদ্ধি এবং মাইক্রো ইলেকট্রনিক্স এর বিকাশ বর্তমানে আইসিটি কে হাতের মুঠোয় আনতে সক্ষম করেছে, সাহায্য করেছে। এটা এক্স্যাক্টলি আমাদের বইয়ের লাইনে এইভাবে লিখে দেওয়া আছে। ঠিক আছে, তো বই একদম লাইন বাই লাইন পড়তে হবে। ঠিক আছে, বইয়ের লাইনে ঠিক এইভাবে কথাটা লেখা আছে যে তার এবং তারবিহীন যোগাযোগ অর্থাৎ ওয়্যারলেস এবং ওয়্যার্ড কমিউনিকেশন, কম্পিউটার গণনা ক্ষমতা বা কম্পিউটিং, মাইক্রো ইলেকট্রনিক্স এর বিকাশ। সো পরীক্ষায় কিন্তু আমাদেরকে এই মাইক্রো ইলেকট্রনিক্স এর বিকাশ না দিয়ে আমাদেরকে বলতে পারে তার ও তারবিহীন যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে, অথবা আমাদেরকে বলতে পারে কম্পিউটারে গণনা ক্ষমতা বৃদ্ধি। ঠিক আছে, অথবা আমাদেরকে মাইক্রো ইলেকট্রনিক্স, তিনটার যে কোনো একটা দিতে পারে, যেটাই দিক আমরা সেটাই অ্যান্সার করবো। সেই তিনটাই অবশ্যই আমরা মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন ছিল। আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়, এটা আমরা সবাই মোটামুটি। আচ্ছা, লাস্ট 10টার মধ্যে কার কয়টা হয়েছে? লাস্ট 20 নাম্বার। ওকে, 10-এর মধ্যে, লাস্ট 10-এর মধ্যে কার কত হয়েছে? সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলি। লাস্ট 10টার মধ্যে কার কয়টা হয়েছে? আমি দেখতে পাচ্ছি ভাইয়া, এটা স্লাইড কোথায় পাবো? এটা স্লাইড আমরা গ্রুপে দিয়ে দিব। 8টা হয়েছে, 18টা হয়েছে 20টার মধ্যে। আচ্ছা, কিমের হয়েছে 8টা, তারপর হচ্ছে বুশরার হয়েছে 21টা, মানে 21-এর সি। আচ্ছা সরি, ওকে, 4টা হয়েছে মাত্র। আচ্ছা, মাহবুবা আর একটু ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, রাকিবের মাত্র 0 হয়েছে, আনসারের 8টা হয়েছে। ঠিক আছে, ওকে, স্লাইডটা আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, স্লাইডটা আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব। যদি কেউ গ্রুপে জয়েন না করে থাকেন, আমি গ্রুপের এক্সাক্ট নামটা আপনাদেরকে লিখে দিচ্ছি। এসএসসি 25 ফ্রি A+। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের গ্রুপের নাম, এসএসসি 25 ফ্রি A+ সাজেশন। এই গ্রুপটাতে আমি আপনাদেরকে স্লাইডটা দিয়ে দিব। সো কেউ যদি গ্রুপে জয়েন না হয়ে থাকেন, গ্রুপে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, এই গ্রুপে আপনারা আজকের ক্লাসের স্লাইডটা পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, ফেসবুক গ্রুপ। ওকে, আধুনিক কম্পিউটারের জনককে? স্টিভ জবস, অ্যাডা লাভলেস, চার্লস ব্যাবেজ, জেমস ক্লক ম্যাক্সওয়েল। ঠিক আছে, সো আধুনিক কম্পিউটার ফেসবুক নাই থাকলে তো ফেসবুকে জয়েন করতে পারবেন না বাবা। ফেসবুক অ্যাপস একটু ইনস্টল করে নেন, না হলে আসলে গ্রুপের লিংকটা আমরা দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, 21 নাম্বারটা সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলে। 21-এ সি বলছেন সবাই যে ভাইয়া চার্লস ব্যাবেজ হচ্ছে গিয়ে আমাদের আধুনিক যে কম্পিউটার ছিল এটা তার জনক। ঠিক আছে, ফেসবুক গ্রুপে। ওকে, চার্লস ব্যাবেজ আমরা জানি যে চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটারের জনক ছিলেন। কত সালে আধুনিক কম্পিউটারের জনক জন্মগ্রহণ করেন? তার মানে আসলে চার্লস ব্যাবেজের কথা বলা হচ্ছে। তো এই প্রশ্নটা আসলে দুইটা প্রশ্নের উত্তরে আসলে একসাথে আছে আর কি, যে ফেসবুক বলছি, কম্পিউটারের জনক কে এবং তার জন্মসাল দুইটাই আসলে আমাদেরকে জানা লাগবে এই 22 নাম্বারের প্রশ্নের অ্যান্সার করার জন্য। ঠিক আছে, আমাদের কিন্তু আসলে এটা ফেসবুক, ভাইয়া এটা কি ফেসবুক না? আপনি তো ইউটিউবে দেখছেন ভাইয়া। আচ্ছা, আপনি ইউটিউবে দেখছেন, কিভাবে জয়েন হবো? ফেসবুকের গ্রুপে যে আপনি ফেসবুকে সার্চ করলে এই গ্রুপটা পেয়ে যাবেন। কত সালে আধুনিক কম্পিউটারের জনক জন্মগ্রহণ করেন, অর্থাৎ আমরা যেটা বলতে চাই যে আসলে চার্লস ব্যাবেজ সাহেব কত সালে জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, ওকে, সো 22-এর ক বলছেন অনেকেই যে ভাইয়া 1791 সালে। 22-এর বি বলছেন অনেকেন যে ভাইয়া 1891 সালে। আমরা একটু কনফিউজ যে 1700 সাল নাকি 1800 সাল, কবে আসলে উনি জন্মগ্রহণ করেছেন। উনি আসলে 1791 সালে জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, আচ্ছা, চার্লস ব্যাবেজ আসলে কি ছিলেন? আমরা একটু আগেই দেখেছি উনি আসলে একজন কি ছিলেন। আচ্ছা, আপনারা বলেন, চার্লস ব্যাবেজ কি ছিলেন? 23-এর এ, রাইট, প্রকৌশলী এবং গণিতবিদ ছিলেন। চার্লস ব্যাবেজ একজন প্রকৌশলী এবং গণিতবিদ ছিলেন। ঠিক আছে, আচ্ছা, চার্লস ব্যাবেজ কোন যন্ত্রটি তৈরি করেন? ইঞ্জিন ভক 1, সার্ভার,
ডিফারেন্স ইঞ্জিন, মার্ক এক। চার্লস ব্যাবেজ এই যন্ত্রগুলোর মধ্যে আসলে কোন যন্ত্রটা তৈরি করেন? আসলে উনি প্রোগ্রামিং করার জন্য বা প্রোগ্রামিং এক্সিকিউট করার জন্য একটা ইঞ্জিন বানিয়েছিলেন, ঠিক আছে? এখন সেই ইঞ্জিনের নামটা আসলে কি? এখন ইঞ্জিন মানে আসলে আমরা বলতে পারি যে আসলে আমাদের গ আর ক এর মধ্যে যে কোনো একটা হবে, অন্য দুইটা হবে না। আমি একটু ক্লু দিয়ে দিলাম আপনাদেরকে, যাদের একটু অসুবিধা হচ্ছে। 24-এর সি ডিফারেন্স ইঞ্জিন, রাইট? আসলে ব্যাবেজ সাহেব আসলে ডিফারেন্স ইঞ্জিন নামক একটা ইঞ্জিন বানিয়েছিলেন, ঠিক আছে? ওকে, আর প্রোগ্রামিং এর জনককে বলেন তো সবাই? প্রোগ্রামিং এর জনক হচ্ছে অ্যাডা লাভলেস, ঠিক আছে? ওকে, ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন এই যন্ত্র দুটি কোন পদ্ধতিতে কাজ করত? গাড়ির ইঞ্জিনের মতো, যান্ত্রিকভাবে গণনা, কম্পিউটারের মতো, চৌম্বকীয় বলের মতো? এখন আপনারা যদি একটু মাথা খাটান তাহলে কিন্তু আসলে এই প্রশ্নটার উত্তর খুব সহজে বের করা যায়। তার কারণ হচ্ছে কি, আমরা এখান থেকে বুঝতে পারছি চার্লস ব্যাবেজ কি বানিয়েছিলেন, তাকে কিসের জনক বলা হয়, এবং তিনি যেটা আসলে বানিয়েছেন তার মতোই আসলে তার ইঞ্জিন গুলাও কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, 25 নাম্বার এমসিকিউ। পঁচিশের অনেকে বলছে যে যান্ত্রিকভাবে গণনা আর কম্পিউটারের মতো। সো এই আসলে এই দুইটার মধ্যে আমাদের কনফিউশন থাকার কথা, কারণ আমরা জানি যে কম্পিউটার আসলে যান্ত্রিকভাবে গণনা করে। সো আমরা দেখি কোনটা আসলে হবে। অ্যান্সারটা হবে যান্ত্রিকভাবে গণনা, ঠিক আছে? আচ্ছা, 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়, সেটি সঠিকভাবে কাজ করেছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে চার্লসের দুটি ইঞ্জিন গণনার কাজ করতে পারতো, ঠিক আছে? আচ্ছা, কম্পিউটার আসছে কোথা থেকে আসছে বলেন তো? গণনা থেকে আসছে। কম্পিউটারের মধ্যে একটা শব্দ হচ্ছে গিয়ে কম্পিউট, ঠিক আছে? কম্পিউট করা মানে হচ্ছে গণনা করা, তাই না? কম্পিউট করা মানে হচ্ছে গণনা করা, অর্থাৎ ক্যালকুলেশন করা আমরা বলতে পারি, ঠিক আছে? সো এটা গণনা হবে। ওকে, এবার আমরা যদি দেখি চার্লস ব্যাবেজের তৈরিকৃত প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয়? লন্ডনের বিজ্ঞান জাদুঘর, ইটালি, জার্মানির আসা। এটা একটু আগে আমরা দেখেছি লন্ডনের বিজ্ঞান জাদুঘর, এটা আপনাদের কাছে জিজ্ঞাসা করবো না। অ্যাডা লাভেজ কিসে পারদর্শী ছিলেন? অ্যাডা লাভেজ হচ্ছেন সেই মহিষী নারী যিনি আসলে পৃথিবীর প্রথম প্রোগ্রামার আমরা বলে থাকি, ঠিক আছে? পৃথিবীর প্রথম কোডার বা পৃথিবীর প্রথম প্রোগ্রামার, যিনি আসলে প্রথম প্রোগ্রামিংটা লেখেন, এজন্য ওনাকে প্রোগ্রামিং এর জনকও বলা হয়। তো এই অ্যাডা লাভলেস আসলে কোন বিষয়ে পারদর্শী ছিলেন? গণিত বিজ্ঞান, রসায়ন গণিত, সাহিত্য ও ইতিহাস, উদ্ভিদ ও প্রাণী বিজ্ঞান। দেখে আসলে এটা পারা উচিত সবার। 27 এ বলছেন গণিত বিজ্ঞান, অ্যান্সার সঠিক। গণিত এবং বিজ্ঞানে পারদর্শী ছিলেন। কবি লর্ড বায়ানের কন্যার নাম কি ছিল? আচ্ছা, আমরা ওনার কন্যার নাম আসলে আজকে বেশ কয়েকবার বলেছি, সবাই একটু গেস করেন কে ছিল ওনার কন্যা। 28-এর ক, 28-এর সি বলছেন অনেকে যে অ্যাডা লাভলেস, অনেকে বলছেন যে ম্যাক্সওয়েল। আসলে কি ম্যাক্সওয়েল হবে? অ্যাডা লাভলেস হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ অ্যাডা লাভলেস, তার বাবার নাম কি ছিল? আসলে তার বাবার নাম ছিল কবি লর্ড বায়নর। অ্যাডা লাভলেসের জন্ম মৃত্যু সাল কত ছিল? 1814 থেকে 1852, 1815 থেকে 1852, 1879 থেকে 1955, 1955 থেকে 2011, 1955 থেকে 2011। আচ্ছা, সবাই আমরা 29 নাম্বারে আছি। 29-এর বি বলছেন যে 1815 থেকে 1852 সাল। 28-এর 29-এ আছি আমরা। 29-এর এ 1814 থেকে 1852। আচ্ছা, উনি বেসিক্যালি 1815 সালে জন্মগ্রহণ করেন এবং 1852 সালে মৃত্যুবরণ করেন।
ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হবে বি নাম্বারটা, 1815 থেকে 1852 সাল পর্যন্ত। ওকে, তারপর আমরা যদি দেখি অ্যাডা লাভলেসের প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন কোনটিকে কাজে লাগানোর জন্য? আধুনিক কম্পিউটার, অ্যানালিটিক্যাল ইঞ্জিন, ডিফারেন্স কম্পিউটার, লজিক ইউনিট, অর্থাৎ কোন যন্ত্রের উপরে আসলে উনি ওনার এই যে প্রোগ্রামিং এর যে নলেজটা ছিল এটা প্রথম অ্যাপ্লাই করেছিলেন, অর্থাৎ কোন যন্ত্রের জন্য ব্যবহার করার জন্য আসলে ইনি এটা বানিয়েছিলেন, সেটা হচ্ছে আমাদের 30 নাম্বার। অনেকে বলছেন যে 30-এর হচ্ছে বি হবে ভাইয়া, অ্যানালিটিক্যাল ইঞ্জিন, অনেকে আবার বলছেন যে ভাই ডিফারেন্স কম্পিউটার হবে, আর অনেকে বলছেন আধুনিক কম্পিউটার হবে। তিনটার মধ্যে আসলে আমাদেরকে দেখতে হবে যে কোনটা আসলে আমাদের এক্সাক্ট অ্যান্সার। আমাদের এক্সাক্ট অ্যান্সারটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। লন্ডনে 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করা হয়। সেই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের পরে আসলে উনার যে প্রোগ্রামিং এর ধারণা সেটা আসলে প্রথম সামনে আসে। ঠিক আছে, চার্লস ব্যাবেজ কত সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরির পরিকল্পনা করেন? তো চার্লস ব্যাবেজ আসলে কত সালে প্রথম অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা বানানোর জন্য উনি পরিকল্পনা করেছিলেন যে আচ্ছা ঠিক আছে এইভাবে জিনিসটা বানানো যেতে পারে। 31 নম্বরে আছি আমরা। ওকে, আরাব বলছে স্যার দ্রুত পড়েন। ঠিক আছে, আমরা আরো দ্রুত পড়ার চেষ্টা করছি, কোনো অসুবিধা নেই আরাফ। চার্লস ব্যাবেজ কত সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করেছিলেন? সবাই 31-এ সি বলছে, অনেকে বলছে, সবাই বলছে সি আর বি এর মধ্যে। তো সি হবে যে 1833 সালে। অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি যন্ত্র আরো কার্যকর কথা ভেবেছিলেন কে? ডেফিনেটলি অ্যাডা লাভলেসই ভেবেছিলেন, কারণ উনি কিন্তু আসলে এটার পরে যন্ত্রটা করেছিলেন। ঠিক আছে, আচ্ছা এবার কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং এর ধারণা কে প্রত্যাবর্তন করেন? এটা কিন্তু দুইবার অলরেডি বোর্ডে চলে আসছে। আমরা জানি অ্যাডা লাভলেস আসলে ওই মহিলা ছিলেন যিনি আসলে করছিলেন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা জাস্ট চেক করতেছি। ঠিক আছে, তো আপনাদের কারোর আপাতত মানে ইয়া না করলেও হবে। কত সালে ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন? এটা হচ্ছে 1840 সালে চার্লস ব্যাবেজ আসলে তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দিয়েছিলেন। 35 নাম্বার, 1840 সালে চার্লস ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন? একটু আগে বলেছি আমরা তুরিন বিশ্ববিদ্যালয়ে। বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরা ম্যাক্সওয়েল কোন ধারণাটি? চৌম্বকীয় বল, তড়িৎ শক্তি বল, চৌম্বক শক্তি বল, তড়িৎ চৌম্বকীয় বল। অ্যান্সার হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল। বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তড়িৎ ও চৌম্বক বলকে একত্রিত করে তড়িৎ চৌম্বকীয় বলে ধারণা প্রকাশ করেন, যা কিনা বিনা তারে বার্তা প্রেরণের একটি সম্ভাবনাকে তুলে ধরে। এই জন্য ওনাকে রেডিও উনি বানিয়েছেন, বা এই টাইপের একটা কথাবার্তা আছে অনেক জায়গাতে। ঠিক আছে, ওকে, বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কত সালে জন্মগ্রহণ করেন? অ্যান্সারটা হচ্ছে 1831 সালে জন্মগ্রহণ করেন। 38 বিজ্ঞানী ম্যাক্সওয়েল কত সালে মৃত্যুবরণ করেন? 1889 সালে, 79 সালে। তারপর প্রথম কোন বাঙালি বিজ্ঞানী বিনা তারে এক স্থান হতে অন্য স্থানে ডেটা প্রেরণে সক্ষম হন? আমরা সবাই জানি জগদীশ চন্দ্র বসু। এবং 40 নাম্বার, জগদীশ চন্দ্র বসু জন্ম মৃত্যু সাল কত? জন্ম মৃত্যু সাল 1858 থেকে 1937। এই 10টা আমি কাউকে জিজ্ঞাসা করি নাই, তো কেউ প্যারা খায়েন না। ঠিক আছে, যে ভাই 10টা বলতে পারলাম না। নেক্সট, এবার 41 নাম্বার থেকে আবার আপনাদেরকে সুযোগ দিচ্ছি। কত সালে জগদীশ চন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থানে তো অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হন? 1892, 1893, 1894, 1895। সবাই দ্রুত অ্যান্সার করেন। 41 নাম্বার, সবাই দ্রুত অ্যান্সার করেন, মাঝখানে এগুলো করা লাগবে না। সবাই দ্রুত 41 নাম্বারের অ্যান্সার কোনটা হবে? চল্লিশ না, 41-এর ডি বলছে তাসলিমা খাতুন, আর 41-এর ডি বলছে এদিকে। ওকে, মোটামুটি সবাই ডি অথবা বি বলছে যে ভাইয়া 1893 এবং 1895, এই দুইটা সালের মধ্যে আমরা একটু কনফিউজ। 1895 হবে। 1895 সালে জগদীশ চন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান হতে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হন, কিন্তু তা প্রকাশিত না হয় তিনি স্বীকৃতি পান নাই। ঠিক আছে, উনি যেহেতু স্বীকৃতি পান নাই, এই জন্য ম্যাক্সওয়েল যেহেতু স্বীকৃতি পেয়েছিলেন, এই জন্য ম্যাক্সওয়েলেরটা আসলে ওইভাবে লেখা হয়। ঠিক আছে, ওকে। 42 নাম্বার, বেতার যন্ত্রের আবিষ্কারক কে? মার্কনি,
চার্লস ব্যাবেজ, অ্যাডা লাভলেস, রেমন্ড স্যামুয়েল, কে আসলে? আমার নাম জাকি আহমেদ বাবা। ওকে, ওকে। সো বেতার যন্ত্রের আবিষ্কারক কে? বেতার যন্ত্রের আবিষ্কারক আসলে মার্কনি, ঠিক আছে। বেতার তরঙ্গ ব্যবহার করে এক স্থান হতে অন্য স্থানে তথ্য প্রেরণের কাজটি প্রথম প্রকাশিত হয় সর্বজনীন স্বীকৃতি পান ইতালির বিজ্ঞানী মার্কনি। তাকে বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, ঠিক আছে, তাকে বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আচ্ছা, মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? আমরা একটু আগে দেখেছি এখানে মার্কনি বিজ্ঞানী ছিলেন কোন দেশের? ইতালির। ওকে, সো ইতালির বিজ্ঞানী ছিলেন উনি, এটা আর কাউকে জিজ্ঞাসা করছি না। কত সালে উনি? 1874 সালে জন্মগ্রহণ করেন, 25 এপ্রিল, ঠিক আছে। এই ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ, মনে রাখেন যে উনি কত সালে আসলে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। এক স্থান হতে অন্য স্থানে তথ্য প্রেরণে বিজ্ঞানী মার্কনি কোনটি ব্যবহার করেছিলেন? বেতার তরঙ্গ, অতি দীর্ঘ তরঙ্গ, আণবিক শক্তি, ফাইবার অপটিক্স। 44 নাম্বার, সবাই দ্রুত অ্যান্সার করে ফেলি, ঠিক আছে। 44 নাম্বার, সবাই দ্রুত অ্যান্সার করে ফেলি। আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়ি ভাইয়া। 44 নাম্বার, আমরা দ্রুত অ্যান্সার করে ফেলি। আচ্ছা, রিফাত বলেছে, রিফাত কি বলেছে আমরা দেখতে পাই নাই। মার্কনি বেইমানি করেছে, আচ্ছা সমস্যা নেই। ওকে, এক স্থান হতে অন্য স্থানে তথ্য প্রেরণে মার্কনি কোনটি ব্যবহার করেছিলেন? হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাইয়া। আচ্ছা, তো সবাই বলছে যে বেতার তরঙ্গ। আচ্ছা, হ্যাঁ, বেতার তরঙ্গ আসলে উনি ব্যবহার করেছিলেন। তারপর দেখি কোন শতকে মেইন ফ্রেম কম্পিউটার তৈরি হয়েছে। অর্থাৎ আমরা যে কম্পিউটারগুলো আসলে ব্যবহার করি বা মেইন ফ্রেম কম্পিউটার, ওয়ান কাইন্ড অফ কম্পিউটার, এটা কত শতকে, মানে কোন শতাব্দীতে আসলে তৈরি করা হয়েছে? কত শতকে তৈরি করা হয়েছে? সবাই দ্রুত অ্যান্সার করি। 45 সি। ওকে, কে বলছে? কামরুন নাসের, নেসা। ওকে, 45 সি, আব্দুল্লাহ আল নোমান, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, 45 আসলে সি হবে বিংশ শতাব্দীতে, অর্থাৎ একদম 20 শতাব্দীতে, মানে 2000 সালের দিকে। মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে কোন কোম্পানি? অ্যাপেল, আইবিএম, ইন্টেল, গুগল। কোন কোম্পানি আসলে প্রথম মেইন ফ্রেম কম্পিউটারটা তৈরি করে? অ্যাপেল, আইবিএম, ইন্টেল এবং গুগল, এই চারটি কোম্পানির মধ্যে। সবাই দ্রুত অ্যান্সার করে ফেলি। মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করেন কোন কোম্পানি? ওকে, সবাই বলছে যে ভাইয়া বি হবে, বি হবে সি। আচ্ছা, আইবিএম আর ইন্টেলের মধ্যে অনেক কনফিউশন আছে, বাট প্রথম মেইন ফ্রেম কম্পিউটার আসলে আইবিএম তৈরি করেছিল, ঠিক আছে। আচ্ছা, এইবার চলেন, আইবিএম আসলে কোন দেশের কোম্পানি? আমরা জানি আসলে অনেকেই যে আইবিএম কোন দেশের। হ্যাঁ, আইবিএম, অ্যাপেল সব একটা নির্দিষ্ট দেশের কোম্পানি। আমার এখানে ঝড় হচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা, সো 47 নাম্বার, বি। আচ্ছা, 47-এ বি, এ 47-এ সি, ফ্রান্স। না না না, ফ্রান্সের না। 47-এ বি, যুক্তরাজ্য। আচ্ছা, আর যুক্তরাষ্ট্র কোনটা হবে? আচ্ছা, 46-এ খ। আচ্ছা, অ্যান্সার হবে যুক্তরাষ্ট্র, ঠিক আছে। আচ্ছা, যুক্তরাজ্য হচ্ছে ইউকে, ঠিক আছে, আর যুক্তরাষ্ট্র হচ্ছে ইউএসএ, ঠিক আছে। আর ফ্রান্স আর জার্মানিতে এগুলো হয় নাই।
আচ্ছা, তো আমাদের অ্যান্সার হচ্ছে ইউএসএ বা যুক্তরাষ্ট্র। ঠিক আছে, আচ্ছা তারপর আইবিএম এর পূর্ণ রূপ কি ছিল? ইন্টারনেট বিজনেস মেশিন, ইন্টারনাল বিজনেস মেশিন, ইনফরমেশন বিজনেস মেশিন, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। আইবিএম এর পূর্ণ রূপ বা অ্যাব্রিভিয়েশনটা আসলে কি? আচ্ছা, আইবিএম ইউএসএ, রাইট, আইবিএম আসলে ইউএসএ। আপনি কোথায় থাকেন? আমি পৃথিবীতে থাকি, পৃথিবী নামক একটা গ্রহের আমি বাসিন্দা। আচ্ছা, পৃথিবী নামক গ্রহের বাংলাদেশ নামক দেশে আসলে আমি বাসিন্দা। ঠিক আছে, 48 এর হচ্ছে গিয়ে কত বলছেন সবাই? খ, ইন্টারনাল বিজনেস মেশিন। আচ্ছা, সবারই কি তাই মনে হচ্ছে? ক মনে হচ্ছে কারো কারো? ইন্টারনাল বিজনেস মেশিন, ইন্টারনেট বিজনেস মেশিন। আচ্ছা, অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। ঠিক আছে, ডি হবে। ঠিক আছে, সবার অ্যান্সারটা হবে ডি, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। ওকে, 49 নাম্বার, মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কৃত হয়েছে? এটা দুইবার অলরেডি বোর্ডে এসেছে, 23 সালে একবার এসেছে, আবার 17 সালে একবার এসেছে। 1965 সাল, 1971 সাল, 1976 সাল, 1989 সাল, টোটাল অলরেডি দুইবার বোর্ডে এসেছে। খুব ইম্পর্টেন্ট, এবারও আসতে পারে কিন্তু। এবারও দেখবেন কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নটা চলে আসবে, সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কার করা হয়েছে। ঠিক আছে, কক্সবাজার থেকে বলছেন, খুবই সুন্দর। আচ্ছা, আমি কখনো কক্সবাজারে যাইনি, আমার খুবই ইচ্ছা আছে কক্সবাজারে যাওয়ার। আশা করি আল্লাহ বাঁচায় রাখলে যাবো ইনশাল্লাহ। ওকে, 49 বি। আচ্ছা, 1971 সাল। আচ্ছা, ঘ 1900 না, এটা 1971 সাল। আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথে আসলে এটা মিল আছে। তো যদি কারো মনে না থাকে তাহলে মনে রাখবেন যে আসলে মাইক্রোপ্রসেসর আমাদের দেশের স্বাধীনতা একই সালে এসেছিল। 1971 সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবিত হয়। এটি উদ্ভাবক ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেড হফ, স্টান মেজর এবং ফ্রেডরিক ফ্যাগিন নামক, এবং জাপানের মাতা মাসাতোশি শিমা। ঠিক আছে, চারজন ব্যক্তি, টেড হফ, স্টান মেজর, ফেডারিক ফ্যাগিন এবং জাপানের একজন ছিলেন মাসাতোশি শিমা, মাতাশোশি শিমা। ঠিক আছে, মাতা সরি মাতা মাসা সরি মাসাতোশি শিমা। ঠিক আছে, মাসাশো মাসাতোশি, ওকে, মাসাতোশি সীমা। ঠিক আছে, আচ্ছা, সো একটু কষ্ট হইতে পারে নামটা মুখস্থ করার জন্য, বাট চাইলে কষ্ট করে মুখস্থ করতে পারেন। ঠিক আছে, ওকে, 1971 সালে নিচে কোনটা আবিষ্কৃত হয়? একটু আগে বললাম মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়। কোন দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার শুরু হয়? অর্থাৎ কোন দশক থেকে ইন্টারনেট প্রোটোকলের ব্যবহার শুরু হয়? ঠিক আছে, 50-এর দশকে, 60-70-এর দশকে, 60-80-এর দশকে, 21 শতকে? কোন শতক থেকে আসলে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করা শুরু হয়? ঠিক আছে, আচ্ছা, আমি একটা জাপানিজ নাম পড়তে পারিনি বলে আপনারা তো হাসাহাসি কেন করছেন? আমি কি জাপানিজ যে আমি জাপানিজ নাম একবারে পড়তে পারবো? ঠিক আছে, আচ্ছা, সো আমাদের অ্যান্সার হবে 51। অনেকে বলছে ভাইয়া বি হবে। আচ্ছা, এই 50-এর মধ্যে লাস্ট 10টা কার কত হয়েছে বলেন তো দ্রুত? লাস্ট 10টাতে কে কত পেয়েছেন? লাস্ট 10টাতে কে কত পেয়েছেন? দ্রুত আমরা সবাই বলি তো। ভাইয়া ওইটা তো বাংলা, বাঙালি না, না বাঙালি না। ওকে, টাঙ্গাইল থেকে জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। 8টা। আমাদের কিন্তু 10-এ 10 পাওয়া লাগবে, না হলে কিন্তু এইচএসসি পরীক্ষা ভালো হবে না ভাইয়া। তমা রয় বলছে 9 পেয়েছি, রাহাত বলছে 9। আচ্ছা, সাকিব 7 পেয়েছে, রাইসা খাতুন 9 পেয়েছে। আচ্ছা, রাদিমা হালদার বলছে মাদারীপুর থেকে দেখছি। ঠিক আছে, বশির উদ্দিন গুনেন নাই, গুনেন গুনেন, সামনে গুনবেন। ওকে, 10-এ 10 পেয়েছে এস এ সায়ান। ঠিক আছে, আচ্ছা, আমি একটু কাছে যে আপনাদের নামগুলো পড়ে আসলাম।
ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নেক্সট আরো 5টা করব। দেখেন কোন দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার শুরু হয়েছে, 50-এর দশকে, 60-70-এর দশকে, 60-80-র দশকে এবং 21 শতকে। 4টা অপশন আসলে যশোর থেকে দেখছেন, আমার নিজের বাসা যশোর, ঠিক আছে। জন্মভূমি যশোর না, জন্মভূমি অন্য একটা জেলা, বাট আমি ছোটবেলা থেকে বড় হয়েছি যশোরে, একদম স্কুল থেকে কলেজ লাইফ পর্যন্ত প্রায় 10-12 বছর আমার যশোরে কেটেছে। ওকে, 12 বছর, 13 বছর, 14 বছর। ওকে, 51-এর হচ্ছে সবাই বলছে যে 50 দশক, আর সি বলছে 60-80-র দশক। অ্যাকচুয়ালি 60-70-এর দশক, ঠিক আছে, দুইটার একটাও না। 60 এবং 70-এর দশক থেকে আসলে ইন্টারনেট প্রোটোকলের শুরু হয়। আইপি বা ইন্টারনেট প্রোটোকল, আচ্ছা এর পূর্ণরূপ কি বলে ফেলেছি আমি অলরেডি, যে আইপির পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আইপি ব্যবহার করে প্রথম কোন নেটওয়ার্ক চালু করা হয়? ইন্টারনেট, ইন্ট্রানেট, আপারনেট, আরফানেট। ঠিক আছে, 4টা অপশন আছে। রিদম, ওকে রিদম, সরি বাবা আমি বুঝতে পারিনি। আপনার নাম রিদম, আমার একটা ফ্রেন্ড ছিল রিদম নামে ছোটবেলাতে, আচ্ছা অনেকদিন যোগাযোগ। আচ্ছা, সো দেখেন ইন্টারনেট, ইন্টারনেট, আরফানেট আর আপারনেট আর আরফানেট, টোটাল 4টা। 53D বলছেন অনেকে যে ভাই আপারনেটে আসলে প্রথম শুরু হয়েছে, অ্যানসারটা হচ্ছে আরফ। ওকে, আমাদের পিডিএফটা চলে এসেছে, ঠিক আছে। আপনারা দেখেন কমেন্টে একটা সাজেশন পিডিএফ এর লিংক দেয়া আছে, এইটাতে আসলে আপনারা ক্লিক করলে সাজেশন পিডিএফটা পেয়ে যাবেন, ঠিক আছে। সবাই দেখেন একটা সাজেশন পিডিএফ আসছে আপনাদের পিন কমেন্টে, এই সাজেশন পিডিএফ এ এই যে লাইভে জয়েন করে এই কমেন্টটাতে আসলে আপনারা প্রিন্ট করলে পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্রিন্ট কমেন্ট করা হয়েছে, ইউটিউবেও করা হয়েছে, হ্যাঁ ইউটিউবে করা হয়েছে, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকে করা হচ্ছে। এই পিন কমেন্টটা এই মাত্র করা হয়েছে, এটার হচ্ছে কি আপনারা দেখবেন যে এটাতে আপনারা ক্লিক করলে একটা ফর্ম ফিল আপ করলে আপনারা আজকের ক্লাসে সাজেশন পিডিএফটা পেয়ে যাবেন। ওকে, আরফানেট, তারপর হচ্ছে গিয়ে আরফানেট কি? একটা নেটওয়ার্কের নাম, ইন্টারনেট প্রোগ্রাম মাইক্রোপ্রসেসর। 54 নাম্বার এমসিকিউ, ঠিক আছে। 54 নাম্বার এমসিকিউ যে আরফানেটটা আসলে কি। আচ্ছা, 54 এ বলছে যে একটা নেটওয়ার্কের নাম, আর তারপরে অনেকেই 54 অন্য কিছু কি বলছে। ওকে, অ্যান্সার সঠিক এ, সেটা হচ্ছে 60-70 দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরফানেট এর জন্ম হয়। তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে অন্তঃযোগাযোগ বিকশিত হতে শুরু করে। তো এটা আসলে বেসিক্যালি ইন্টারনেটের মানে বাবা চাচা আর কি, ঠিক আছে, ইন্টারনেটের পূর্বের একটা অবস্থা ছিল এটা। তারপরে যদি আমরা দেখি 55 নাম্বার, নিচের কোনটি আবিষ্কারের ফলে ইন্টারনেট বিকশিত হয়? প্রোটোকল, ইমেল, মাইক্রোপ্রসেসর, আরপানেট। কোনটা আবিষ্কার করার ফলে আসলে ইন্টারনেট বিকশিত হয়, কোনটা আবিষ্কার করার পর থেকে? ওকে, এ নাম্বার, আচ্ছা আরপানেট, ঠিক আছে, ডি নাম্বার। আরপানেট আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সময়ের মধ্যে আন্তঃসংযোগ শুরু হয়, যোগাযোগ বিকশিত হয় এবং ইন্টারনেট বিকাশ ঘটে, ঠিক আছে। ওকে, তো আমরা 55টা এমসিকিউ সলভ করে ফেলেছি আজকের ক্লাসে ইতিমধ্যেই, ঠিক আছে। এবার আমরা চ্যাপ্টার 2 এ চলে যাব। এবার আমরা চ্যাপ্টার 2 এ চলে যাব, কিন্তু আপনাদের প্র্যাকটিস করার জন্য আমরা আরো কতগুলা দেখেন প্রায়
81, 80, 82, এগুলো সব আপনাদেরকে স্লাইডে দিয়ে দিব। আমরা এখন সেকেন্ড চ্যাপ্টারে চলে যাবো, ঠিক আছে? আপনাদের বাকি সবগুলা পড়বেন। এর বাইরে থেকে আসলে আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? এর বাইরে থেকে আসলে আসার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, আমরা যদি বের হয়ে যেতে পারতাম তাহলে ভালো হতো স্লাইড থেকে। ওকে, আমরা একটু বের হয়ে যাই। টোটাল দেয়া আছে আপনাদের চ্যাপ্টার 1 এর পরে 143, 200-র উপরে, ঠিক আছে? 200-র উপরে আপনাদের এমসিকিউ দেয়া আছে। সো বাকি 150টা আপনারা নিজেরা সবাই বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। টোটাল 174টা দেয়া আছে। সো বাকিগুলো আসলে আপনারা বাসায় বসে বসে নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এবার আমরা চ্যাপ্টার 2 এ চলে যাচ্ছি। চ্যাপ্টার 2 হচ্ছে আমাদের কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারের নিরাপত্তা, অর্থাৎ আমরা কিভাবে কম্পিউটার এবং কম্পিউটার নিরাপদে ব্যবহার করতে পারি, ঠিক আছে? ওকে, সো আমরা এবার চ্যাপ্টার 2 শুরু করে দিচ্ছি, যেখানে আরো 200টা এমসিকিউ দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, স্লাইড যদি না আসে আবার একটু কি বলে রাত্রেবেলাতে ট্রাই করেন, চলে আসবে, ঠিক আছে? অসুবিধা নেই। এখনো তো স্লাইডটা আসলে শেষ হয় নাই, আমরা অ্যানোটেড স্লাইডটা দিব, ঠিক আছে? সবাই চিন্তা করেন না, স্লাইড চলে আসবে। আচ্ছা, দেখেন এবার আমরা দেখবো যে টেম্পোরারি ফাইল বা টেম্প ফাইল বেশি হইলে আসলে কম্পিউটারে কি হয়? কম্পিউটার স্লো হয়ে যায়, কম্পিউটারের গতি বেড়ে যায়, অ্যান্টিভাইরাস কাজ করে না, ইন্টারনেট প্রবেশ করা যায় না। সো কম্পিউটার আমরা জানি যে আমরা অনেকক্ষণ ধরে যদি কম্পিউটার চালাই তাহলে আমাদের কম্পিউটারে টেম্পোরারি ফাইল নামে এক ধরনের ফাইল তৈরি হয়। এখন প্রশ্ন হলো, যখন আমাদের টেম্পোরারি ফাইল তৈরি হবে তার একটা সাইড ইফেক্ট আছে কম্পিউটারে পরে, সেই সাইড ইফেক্ট আসলে কি? এই টেম্পোরারি ফাইল যে তৈরি হয় এটার একটা সাইড ইফেক্ট আছে কম্পিউটারে পরে, এই সাইড ইফেক্টটা আসলে কি? একের এ বলছেন অনেকেই। ওকে, একের কম্পিউটার স্লো হয়ে যায়, অ্যান্সার সঠিক, ঠিক আছে? দেখেন টেম্পোরারি ফাইল বেশি হলে কম্পিউটার স্লো হয়ে যায়। টেম্পোরারি ফাইলটা আসলে কি? কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু অস্থায়ী ফাইল তৈরি হয়, এদেরকে টেম্পোরারি ফাইল বলা হয়। টেম্পোরারি ফাইলগুলো নিয়মিত না মুছলে বা ডিলিট না করলে হার্ড ডিস্কের অনেকটা জায়গা দখল করে রাখে এবং কম্পিউটারে গতি ধীরে ধীরে স্লো করে দেয়, ঠিক আছে? আচ্ছা, সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু করতে হবে? তো আপনার কাছে যদি একটা সিডি বা ডিভিডি বা সফটওয়্যার আপনি যদি ইনস্টল করতে চান, ঠিক আছে, এইগুলা থেকে পেন ড্রাইভ থেকে, তাহলে প্রথমে কোন প্রোগ্রামটা আপনাকে চালু করতে হয়? সেট আপ, অটো রান, রিনেম, রিস্টার্ট। 2 এর বি বলছেন যে ভাইয়া অটো রান চালু করতে হয়, আবার পিডিএফ আসবে, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে পিডিএফ পাবেন, ঠিক আছে? সবাই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ফর্মটা ফিল আপ করেন, ইনশাল্লাহ পিডিএফ আপনি পেয়ে যাবেন। ওকে, অটো রান, তাই না? অটো রান ইউজ করলে আসলে আপনার প্রোগ্রামটা রান হবে, ঠিক আছে? বা আপনি ইনস্টলেশন শুরু করতে পারবেন, ঠিক আছে? ওকে, তারপরে আমরা দেখি কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ? তথ্য, উপাত্ত, কম্পিউটার, ইন্টারনেট। এটা একটু মনে অনেকের কনফিউজিং হয়ে যাবে। পিডিএফ ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে পাবেন, ঠিক আছে? অ্যানোটেড পিডিএফটা পাবেন, হ্যাঁ? তিনের সি বলছেন অনেকে যে ভাইয়া কম্পিউটার। আচ্ছা, তথ্য, কম্পিউটার না, ইনফরমেশন বা তথ্য হচ্ছে আধুনিক পৃথিবীর সম্পদ। আমরা কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা পড়ছি বলে যে আমাদের সব উত্তর কম্পিউটারে হবে এমন কিন্তু কোনো কথা নাই, ঠিক আছে?
আচ্ছা, তারপর যদি আমরা দেখি যে আধুনিক পৃথিবীর সম্পদ হচ্ছে তথ্য, ব্যক্তিগত তথ্য ছাড়াও নানা ধরনের তথ্য এখন ডিজিটাল ব্যবহারের আওতায় এসেছে, এমনকি বিভিন্ন আইসিটি যন্ত্রের মাধ্যমে ব্যাপকভাবে তথ্যের আদান প্রদান হচ্ছে। তাহলে আসলে এই যে তথ্যের আদান প্রদান হচ্ছে, এই তথ্যের আদান প্রদানটাই আসলে আমাদেরকে কি করছে, আমাদেরকে সম্পদশালী করছে। সেক্ষেত্রে কম্পিউটার লাগছে, বাট মূল যে সম্পদ সেটা হচ্ছে তথ্য। ঠিক আছে। আচ্ছা, সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে হার্ডওয়্যার সেটাকে সেটআপ করছে, অ্যাকসেপ্ট করছে, সেটাকে সাপোর্ট করছে কিনা, অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করে হয়েছে কিনা, অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি দেওয়া আছে কিনা। সো অ্যান্টিভাইরাস আসলে কি করে, অনেক সময় নতুন সফটওয়্যার ইনস্টল করতে গেলে ও অ্যান্টিভাইরাস মনে করে যেটা একটা ম্যালওয়্যার বা এটা একটা ভাইরাস। এই জন্য আমাদেরকে যখন আমরা ইনস্টল করি, আমরা অ্যান্টিভাইরাসটাকে বন্ধ করে দিতে হয় অনেক সময়। ঠিক আছে, পিডিএফটা ক্লাস শেষ হওয়ার পরে পাবেন সবাই। ডি নাম্বারটা আমরা অ্যান্সার করার চেষ্টা করি। সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে, কি দেখতে হবে, ক্লাস শেষে পাবেন পিডিএফ বাবা। 3 এর আচ্ছা 4 নাম্বারে আছে আমরা 4 এর ডি বলছে যে ভাই সবগুলোই হবে, হার্ডওয়্যার সেটাকে সাপোর্ট করছে কিনা, অর্থাৎ আপনার কম্পিউটার সেটাকে নিতে পারবে কিনা, দেন অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা, অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি দেওয়া আছে কিনা। আবার অনেকে বলছে ভাই যে এ হবে যে 1 আর 2 হার্ডওয়্যার সেটাকে সাপোর্ট করছে কিনা, অথবা অ্যান্টিভাইরাস সেটাকে আসলে সফটওয়্যারটা বন্ধ করে হয়েছে কিনা। তিনটাই হবে আসলে অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা, এটাও দেখতে হবে। ঠিক আছে, ওকে। সো দেখেন আমাদের টোটাল 5টা বিষয় আসলে গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার ইনস্টল করার পূর্বে। ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা, রিডমি ফাইলটি জরুরি কোনো কথা লেখা আছে কিনা, ইনস্টলেশনের সময় অন্য কোনো কাজ, সকল কাজ বন্ধ আছে কিনা, অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ আছে কিনা, অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা। এই 5টি কাজ। এখন আমাদের কাছে যে এমসিকিউটি ছিল সেখানে আসলে আমরা 3টা অপশন দিয়েছি, 3টা অপশনে দিয়েছি, কিন্তু এমনও হতে পারে এই 3টার বদলে এই 5টা থেকে অন্যগুলো দিয়ে দিল, যেমন ইনস্টলেশনের সময় অন্য কোনো কাজ বন্ধ আছে কিনা। এই জন্য এই 5টাটা মনে রাখাটা ডবল স্টার দিয়ে দিলাম, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্লাস শেষ হলে এই দাগানো সহ আপনারা স্লাইডটা পেয়ে যাবেন। সো একটু আমাদেরকে সময় দিবেন, ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে আপনারা ফর্মটা আবার ফিল আপ করবেন, পেয়ে যাবেন তখন। ঠিক আছে, আচ্ছা ক্লাস আমাদের আরো আধা ঘন্টা মতো হবে। তারপর দেখেন 5 নাম্বার, ইকরাম সাহেব দেখছেন কয়েকদিন ধরে তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায় আবার চালু হয়। আরো লক্ষ্য করলেন কম্পিউটারের কাজের গতিও কমে গেছে। তার মনে পড়লো বন্ধুর পেনড্রাইভ থেকে একটি গান কপি করার পর এটি শুরু হয়েছে। কম্পিউটারের এই অবস্থার জন্য কোনটি দায়ী? অপারেটিং সিস্টেম সফটওয়্যার, ভাইরাস সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, অ্যান্টিভাইরাস সফটওয়্যার। ঠিক আছে, আচ্ছা তো কি করছে তিনি? পেন ড্রাইভ থেকে গান কপি করছে এবং তারপর থেকে আসলে তার যে সমস্যাটা সেটা শুরু হয়েছে। ক্লাস 9:30টায় শেষ হবে। ঠিক আছে, তারপর থেকে এই সমস্যাটা শুরু হয়েছে। তাহলে আসলে কি হচ্ছে? আমাদের কারোর সাথে কি এরকম হয়েছে কখনো? আমার সাথে কয়েকবার হয়েছে। ঠিক আছে, আমি যখন ছোট ছিলাম, যখন আমি সিএসসি তে পড়তাম না, অ্যান্টিভাইরাস কি বুঝতাম না, তখন আমার সাথে কয়েকবার এরকম হয়েছে যে ফ্রেন্ডের পেন ড্রাইভ থেকে মুভি নিয়েছি বা নোট নিয়েছি, তখন আসলে কি হয়েছে, এরকম ঘটনা ঘটে গিয়েছে। আসলে কি হবে এটা? এটা হবে ভাইরাসের কারণে। ঠিক আছে, কারণ আমার ফ্রেন্ডের কম্পিউটারে বা পেন ড্রাইভে হয়তো ভাইরাস ছিল, সেই ভাইরাসটা আসলে পেন ড্রাইভের মাধ্যমে আমার কম্পিউটারে গান কপি করার সাথে সাথে ভাইরাসও কপি হয়ে গিয়েছে। ঠিক আছে, গান কপি করার সাথে সাথে কি হয়েছে? ভাইরাসও কপি হয়ে গিয়েছে। আচ্ছা, তারপর 6 নাম্বার এমসিকিউ। ভাইরাসের অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো একটু পড়বেন। ঠিক আছে, ভাইরাসের ব্যাখ্যাগুলা বেশ ইম্পর্টেন্ট, ভাইরাসের ব্যাখ্যাগুলা একটু পড়বেন। তারপর ইকরাম সাহেব দেখছেন কয়েকদিন ধরে তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায় আবার চালু হয়। আরো লক্ষ্য করলেন কম্পিউটারটির কাজের গতিও কমে গেছে। তার মনে পড়লো বন্ধুর পেন ড্রাইভ থেকে একটি গান কপি করার পর শুরু হয়েছে। আচ্ছা জানি, এর ফলে ইকরাম সাহেবের কম্পিউটারে কি হয়েছে? অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন করতে পারে, রাখা ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে, মেমোরি কম দেখাতে পারে। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোন বৈশিষ্ট্যগুলো আসলে ভাইরাস আক্রান্ত হইলে হয় সেইগুলো আসলে আমরা চিহ্নিত করব। আমরা জানি যে তার কম্পিউটার আসলে ভাইরাস আক্রান্ত হয়েছে। তো এই 3টা বৈশিষ্ট্যের মধ্যে থেকে যেই বৈশিষ্ট্যগুলো আসলে ভাইরাস আক্রান্ত হলে হয় সেগুলো আসলে কি? সেগুলো আসলে আমাদের এইটার বৈশিষ্ট্যগুলা। ঠিক আছে, তো সবাই একটু বলি তো কোন বৈশিষ্ট্যগুলা। 6 এর ডি বলছেন অনেকেই,
আবার অনেকে বলছেন 6-এর সবগুলাই হবে। বি বলছেন একজন যে 2, 1 আর 3 শুধুমাত্র অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন করতে পারে আর মেমোরি কম দেখাতে পারে, রাখা ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে, এটা হবে না, তাই তো? আচ্ছা, অনেকে বলছেন ভাই সবগুলাই হবে, আসলে সবগুলাই হবে ভাইয়া, ঠিক আছে? সব রকম সমস্যা আসলে হতে পারে যদি আমাদের কম্পিউটারে একবার ভাইরাস ধরে যায়, ঠিক আছে? ভাইরাস আপনি দেখতে পারবেন না, ঠিক আছে? আর আপনার কম্পিউটারে হঠাৎ হঠাৎ করে ও কি করবে, এখানে আমি যেমন ক্যামেরার বাইরে আসি না, তারপরে আমি যেমন হঠাৎ করে চলে আসলাম না, ভাইরাস এরকম হঠাৎ করে চলে এসে বলবে সারপ্রাইজ, তোমার সমস্ত ফাইল আমি নষ্ট করে দিছি, ঠিক আছে? এই জন্য ভাইরাস থেকে সবসময় আসলে সাবধানে থাকবেন। ওকে, এবার দেখেন ইকরাম সাহেবের কম্পিউটার ভাইরাস আক্রান্ত হওয়ার ফলে নিম্নলিখিত লক্ষণগুলো দেখা যেতে পারে। অর্থাৎ এখানে যে 3টা সমস্যার কথা আমরা বলছি, শুধু যে এই 3টা সমস্যাই হতে পারবে এমন না ব্যাপারটা, আরো অনেক ধরনের সমস্যা আসলে হতে পারে। সেই সমস্যাগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি 1, 2, 3, 4, 5, 6, 7। তো এই 7টা সমস্যাও একটু মনে রাখবেন, কারণ পরীক্ষায় যে সরাসরি শুধু এই সমস্যাগুলাই দিবে এমন তো কোনো গ্যারান্টি নাই, এখান থেকেও একটা সমস্যা তুলে দিতে পারে, ঠিক আছে? তারপর 7 নাম্বার, তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে মূল যন্ত্রগুলো মূলত কি নির্ভর? ইউএসবি পোর্ট ও পেন ড্রাইভ, প্রসেসর ও সফটওয়্যার, ইউএসবি পোর্ট ও সফটওয়্যার, প্রসেসর ও পেন ড্রাইভ। তো তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে আমাদের যে যন্ত্রটা আছে এটা আসলে মূলত কিসের উপরে নির্ভর করে থাকে, বা এর মূল যন্ত্রটা আসলে কি কি সেটা যদি আমরা দেখি, ইউএসবি পোর্ট ও পেন ড্রাইভ, প্রসেসর ও সফটওয়্যার, ইউএসবি পোর্ট ও সফটওয়্যার, প্রসেসর ও পেন ড্রাইভ, কোনটা হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করি। আমার নাম জাকি আহমেদ। 6-এর সবগুলো হবে, 7-এরটা আছে প্রসেসর ও সফটওয়্যার, ঠিক আছে? আচ্ছা, তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে মূল যন্ত্রগুলো মূলত প্রসেসর ও সফটওয়্যার নির্ভর হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেকটা যন্ত্রে আসলে প্রসেসর থাকে যে আসলে প্রসেস করে বা পুরো যন্ত্রটাকে রান করে, বা হার্ডওয়্যার আমরা বলতে পারি, এবং আরেকটা অংশ হচ্ছে সফটওয়্যার। প্রসেসর হচ্ছে কি বেসিক্যালি একটা হার্ডওয়্যার যেটা প্রসেস করে, এবং সেই প্রসেসরের মধ্যে আসলে চলে বিভিন্ন রকমের কোড বা সফটওয়্যার, ঠিক আছে? ওকে, এবার দেখেন আইসিটি যন্ত্র বা কম্পিউটার সচল বা পূর্ণমাত্রায় কার্যক্ষম রাখার উপায় কোনটি? রক্ষণাবেক্ষণ, পরিষ্কার, দীর্ঘ সময় ধরে বন্ধ রাখা, বেশি সফটওয়্যার ইনস্টল না দেওয়া। অর্থাৎ কোনটি করলে আসলে আমরা প্রপারলি আমাদের যে কম্পিউটার বা আইসিটি যন্ত্রগুলো আছে, আইসিটি যন্ত্র বলতে এখানে কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, তারপরে ট্যাব, এই ধরনের যত যন্ত্র আছে সবগুলোকে আসলে বুঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সো রক্ষণাবেক্ষণ, পরিষ্কার, দীর্ঘ সময় ধরে বন্ধ রাখা, বেশি সফটওয়্যার ইনস্টল না দেওয়া, এটার মধ্যে কোন অপশনটা আসলে আমাদের হবে? 7 না 8-এ আছি আমরা এখন। এই যে ঘ বলছে যে বেশি সফটওয়্যার ইনস্টল না দেওয়া, ওকে। অনেকে খ বলছে যে পরিষ্কার রাখা, কম্পিউটার পরিষ্কার রাখতে হবে। ওটা তো এমনিতেই সবাই পরিষ্কার রাখে, তাই না? কম্পিউটারের ময়লা কে রাখে? ওকে, অ্যান্সার হবে রক্ষণাবেক্ষণ, ঠিক আছে? তো রক্ষণাবেক্ষণের মধ্যে আসলে সবকিছুই চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, আইসিটি যন্ত্র বা কম্পিউটার সচল বা পূর্ণমাত্রায় কার্যক্ষম রাখার জন্য রক্ষণাবেক্ষণ সব থেকে গুরুত্বপূর্ণ। নতুন কম্পিউটারটি সাধারণত খুব দ্রুত কাজ করে, তবে কিছুদিন ব্যবহার করার পর সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে সেটি ক্রমশ ধীর গতি হয়েছে। তো রক্ষণাবেক্ষণের মধ্যে আসলে সবগুলোই চলে আসে। কম্পিউটারের সর্বাধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেম কোনটি? গুগল ক্রোম, উইন্ডোজ, উবুন্টু, মিনিক্স আর লিনাক্স হবে সম্ভবত, এটা মিনিক্স না লিনাক্স হবে। আচ্ছা, তো না উবুন্টুই তো লিনাক্স, তো মিনিক্স ঠিক আছে, অসুবিধা নেই। গুগল, ক্রোমিয়াম, উইন্ডোজ, অ্যাপেলেরটা দেয় নাই, আর এটা হচ্ছে 9 নাম্বার। তো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা? ওকে, সবাই বলছে ভাই উইন্ডোজ, অ্যান্সার সঠিক। উইন্ডোজ হচ্ছে সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা,
তারপর ইন্টারনেট ব্যবহার করে সহজে কোনটি আপডেট করা যায়? র্যাম, অপারেটিং সিস্টেম, রম, প্রসেসর। সবসময় মনে রাখবেন হার্ডওয়্যার কখনো ইন্টারনেট ব্যবহার করে আপডেট করা যায় না। এখন আসলে ক্লাউড কম্পিউটিং নামক একটা জিনিসের মাধ্যমে ওইটাও করা যায় যে আপনার যে হার্ডওয়্যারটা নাই এরকম হার্ডওয়্যার আপনি অ্যাক্সেস করতে পারেন, বাট ওইটা আজকে আমাদের ক্লাসের টপিক না, আমরা এইচএসসি তে গেলে ওটা শিখবো। বাট আমাদের এখন বুঝতে হবে যে ইন্টারনেট ব্যবহার করে সহজে আমরা হার্ডওয়্যার গুলোকে আসলে আপডেট করতে পারি না, সফটওয়্যার গুলাকে বা অপারেটিং সিস্টেম এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলাকে আপডেট করতে পারি। সো আমাদের এখানে অপশনে আসলে অপারেটিং সিস্টেমের জায়গায় সফটওয়্যারও লেখা থাকতে পারতো, ঠিক আছে। অপারেটিং সিস্টেমও কিন্তু এক ধরনের সফটওয়্যার, ঠিক আছে। 10-এর বি হবে আমাদের অ্যান্সারটা। উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোন কোম্পানির? একটু আগে আমি দেখিয়েছি, সবাই এটা অ্যান্সার করেন দ্রুত, দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারেন। ওকে, সবাই বলছেন যে ক। আরে আল্লাহ, উইন্ডোজ অপারেটিং সিস্টেম একটু আগে দেখিয়েছি ভাই। বি বললে হবে? নরিন, বি বললে হবে না বাবা। উইন্ডোজ 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 অ্যাপেলেরটা ম্যাক, অ্যাপেলেরটা ম্যাক, উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফটের, ঠিক আছে। উইন্ডোজ হচ্ছে একটু আগে দেখালাম না, এই যে মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ অপারেটিং সিস্টেম হলো পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম, আর অ্যাপেলের হচ্ছে ম্যাক অপারেটিং, সরি আইওএস অপারেটিং সিস্টেম, ঠিক আছে। ম্যাক বা আইওএস যেটাই বলি না কেন, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন কম্পিউটার ধীরগতি হয়ে গেলে কিভাবে তা স্বাভাবিক করা যায়? অপারেটিং সিস্টেম বন্ধ করে, অপারেটিং সিস্টেম বারবার পরিবর্তন করে, অপারেটিং সিস্টেম আপডেট করে, ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি করে। অর্থাৎ কোনটি করার মাধ্যমে আসলে আমরা আমাদের কি করতে পারি? যদি আমাদের কম্পিউটার ধীরগতি হয়ে যায় আমরা স্বাভাবিক করতে পারি, অর্থাৎ প্রিভেনশন আমরা কিভাবে নিতে পারি, ঠিক আছে। কিভাবে আমরা প্রিভেনশনটা নিতে পারি? ওকে, সো যারা সি বলছেন যে অপারেটিং সিস্টেম আপডেট করে, অ্যান্সার সঠিক, যে অপারেটিং সিস্টেম আপডেট করে আসলে আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে। রেজিস্টার ক্লিনার সফটওয়্যারটি কি কাজে ব্যবহৃত হয়? সো এক ধরনের সফটওয়্যার আছে যেটাকে আমরা বলি রেজিস্টার হবে, হ্যাঁ, এখানে একটু টাইপিং মিস্টেক আছে। রেজিস্টার ক্লিন আপ সফটওয়্যার, সফটওয়্যার ইনস্টল করতে, সফটওয়্যার আনইনস্টল করতে, কম্পিউটার সচল ও গতিশীল রাখতে, কম্পিউটারের নিরাপত্তার জন্য। সো ক্লিন আপ এই শব্দটার সাথে আসলে এর কাজেরও একটু মিল আছে। তো দেখেন তো আসলে কোন কাজটার সাথে মিলাইতে পারি আমরা, কোন কাজটা? সফটওয়্যার ইনস্টল করতে, সফটওয়্যার আনইনস্টল করতে, তারপর হচ্ছে কম্পিউটার সচল ও গতিশীল রাখতে, এবং ফাইনালি আছে কম্পিউটারের নিরাপত্তার জন্য। সি বলছেন সবাই যে ভাইয়া কম্পিউটারকে সচল ও গতিশীল রাখতে, অ্যান্সার সঠিক, তাই না? আচ্ছা, রেজিস্টার ক্লিনার সফটওয়্যারটি ব্যবহার করা হয় কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য। যদি রেজিস্টার ক্লিনার ব্যবহার করা না হয় তবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ঠিকভাবে কাজ করে না এবং অনেক সময় বিরক্তির কারণ হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, ইন্টারনেট ব্যবহার করলে ইন্টারনেট ব্রাউজারে ক্যাশ মেমোরিতে কি জমা হয়? ফাইল, কুকিজ ও টেম্পোরারি ফাইল, ডাটা ফাইল, শর্টকাট ফাইল। ইন্টারনেট ব্যবহার করলে ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে, ঠিক আছে, ক্যাশ মেমোরিতে কি জমা হয়? সবাই একটু দ্রুত অ্যান্সার করি।
ওকে, সবাই বলছে ঘরের মধ্যে বা ডাটা ফাইল, শর্টকাট ফাইল। কুকিজ কারোর মনে হচ্ছে না? কুকিজ বা টেম্পোরারি ফাইল? বি। আচ্ছা, কয়েকজনের বিও মনে হচ্ছে, অ্যান্সারটা আসলে বি হবে। ঠিক আছে, কুকিজ বা টেম্পোরারি ফাইল। কারণ এই কুকিজ আবার বিস্কিট না, কিন্তু কেউ আবার মনে করেন না যে ইন্টারনেট বেশিক্ষণ চালাইলে আমার বিস্কুট জমা হবে, আমি বিস্কুট খাইতে পারবো। ঠিক আছে, সেটা কিন্তু বিস্কুট না। ঠিক আছে, এই কুকিজ আর হচ্ছে গিয়ে ইন্টারনেট কুকিজ আসলে আলাদা দুইটা জিনিস। ঠিক আছে, সো এটা ভাবার কোনো কারণ নাই যে ইন্টারনেট চালাইলে আমার কম্পিউটারে কুকিজ জমা হবে এবং আমি সেই কুকিজ খাইতে পারবো। হ্যাঁ, এই কুকিজ খাওয়া যায় না, এই কুকিজ টেকনোলজির কুকিজ। ঠিক আছে, খাওয়ার কুকিজ শুধুমাত্র বেকারিতেই পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা। সো ইন্টারনেট ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজারে ক্যাশ মেমোরিতে অনেক কুকিজ বা টেম্পোরারি ফাইল জমা হয়। আসলে টেম্পোরারি ফাইলের একটা টেকনিক্যাল টার্ম হচ্ছে কুকিজ। এতে আইসিটি যন্ত্রটি ক্রমশ ধীর হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। কুকিজ থাকে ব্রাউজারে, ওয়েবসাইটে, সার্চ ইঞ্জিনে, অপারেটিং সিস্টেমে। ঠিক আছে, কোনটা হবে? খুশি লাগছে আপনাদের? কুকিজ খাইতে পারবেন? হাই হাই হাই, তাহলে তো হয়ে যেত। আমি সারাদিন যে পরিমাণে আমাকে নেট চালাইতে হয়, আমার তো তাইলে মানে বিস্কিট কেনাই লাগতো না। ঠিক আছে, ঠিক আছে। সো এই কুকিজটা আসলে কোথায় জমা হয় আমরা আগের প্রশ্নে দেখেছি, বাট এইভাবে আসলে আমাদের প্রশ্নটা আসতে পারে। সো এই কুকিজটা কোথায় জমা হয়? 14-15 এ, যে ব্রাউজারে। ওকে, সো ব্রাউজারে, রাইট? আমরা একটু আগে দেখেছি যে ব্রাউজারে আমাদের কুকিজটা জমা হচ্ছে। তারপর টেম্পোরারি ফাইল তৈরির ফলে কি হয়? কম্পিউটার দ্রুত গতির হয়, কম্পিউটার স্থায়িত্ব বেড়ে যায়, কম্পিউটার ধীর গতির হয়, কম্পিউটারের ওয়ালপেপার সুন্দর হয়। আসলে ওয়ালপেপার সুন্দর হওয়ার সাথে কুকিজের তেমন কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, না না না, এই কুকিজ বিস্কিট না বাবা, এই কুকিজ বিস্কিট না। বিস্কিট কুকিজ আর এই কুকিজ সম্পূর্ণ আলাদা দুইটা জিনিস। ঠিক আছে, আচ্ছা। তো সবাই একটু এটা দ্রুত বলে ফেলি যে আসলে টেম্পোরারি ফাইলগুলো কি হবে? স্বাভাবিকভাবে কম্পিউটারে আসলে ধীর গতি হয়ে যাবে বা আমাদের কম্পিউটারকে আসলে স্লো করে দিবে। ঠিক আছে, তারপর দেখি তুমি কতবার কম্পিউটারকে সংরক্ষিত তথ্য বিন্যাস করবে। তুমি কতবার তোমার কম্পিউটারে আসলে একদিনে একবার, সপ্তাহে একবার, মাসে একবার, বছরে একবার। তো আসলে এটা বইয়ের একটা লাইন থেকে আসলে নেয়, এই জন্য একটু অন্যরকম লাগতে পারে, বাট এটা বোর্ডের কোশ্চেন যশোর বসে আসলে আসছে, এই জন্য আমাদেরকে পড়তে হবে। আমাদেরকে বলছে তুমি আসলে কতবার তোমার কম্পিউটারে সংরক্ষিত তথ্য বিন্যাস করবে। দিনে একবার, সপ্তাহে একবার, মাসে একবার, বছরে একবার। অর্থাৎ তোমার কম্পিউটার যে তথ্যগুলো তুমি সংরক্ষণ করছো সেগুলোকে সাজাবে, দেখবে কোনটা কাজে লাগছে, কোনটা কাজে লাগছে না, যেগুলো কাজে লাগছে না সেগুলোকে ডিলিট করে দিবে। এই ধরনের কাজ তুমি আসলে কতবার করবে? জি জি, এটা দ্বিতীয় অধ্যায় ভাইয়া। ওকে, সবাই বলছে সপ্তাহে একবার, অ্যান্সার সঠিক। প্রতিদিন সম্ভব না হলেও কয়েকদিন পর পর, যেমন সপ্তাহে একবার কম্পিউটার সংরক্ষিত তথ্য বিন্যাস করা উচিত। এতে কম্পিউটার তার গতি বজায় রেখে কাজ করতে পারে। ঠিক আছে, এরপর দেখি কম্পিউটারের গতি বেড়ে যায় কোন ক্ষেত্রে? হার্ড ডিস্ক ফাইল ভরে থাকলে, শক্তিশালী হার্ডওয়্যার ব্যবহার করলে, ঘন ঘন হার্ডওয়্যার পরিবর্তন করলে, হার্ড ডিস্কে বেশ খানিকটা জায়গা খালি থাকলে। আসলে কোন ক্ষেত্রে? একটু মনোযোগ দিয়ে পড়লে আসলে আমরা বুঝতে পারবো যে কোন ক্ষেত্রে আসলে কম্পিউটার সবচেয়ে ভালো পারফর্ম করতে পারবে। ঠিক আছে, এটার মধ্যে অনেক রকেট সায়েন্স নাই, জাস্ট মনোযোগ দিয়ে সবগুলো অপশন যদি আমরা একটু পড়ি, যে হার্ড ডিস্ক যদি ফাইলে ভরা থাকে, শক্তিশালী হার্ডওয়্যার ব্যবহার করলে, ঘন ঘন হার্ডওয়্যার পরিবর্তন করলে, হার্ড ডিস্কে বেশ খানিকটা খালি জায়গা থাকলে। এখন যখন আমার আসলে শক্তিশালী হার্ডওয়্যার থাকবে, তখনই কিন্তু আসলে আমার আসলে এটা দুইটাই হয়। ঠিক আছে, হার্ড ডিস্কে বেশ খানিকটা জায়গা খালি থাকলে এবং শক্তিশালী হার্ডওয়্যার, মানে যে হার্ডওয়্যারটা বেশ শক্তিশালী, সেটা ব্যবহার করলে, দুইটাই আসলে এটা অ্যান্সার হয়। সো যারা বি দিচ্ছেন তাদেরটা রাইট, যারা ডি দিচ্ছেন তাদেরটা আসলে রাইট। দুইটাই হয় আসলে। ঠিক আছে, হার্ড ডিস্ক যদি আমার শক্তিশালী হয়, কারণ হার্ড ডিস্ক আসলে হার্ডওয়্যারেরই একটা অংশ। ঠিক আছে,
আরো অনেক রকমের হার্ডওয়্যার আছে, হার্ড ডিস্কও তার মধ্যে একটা অংশ। এক্স্যাক্টলি শুধু হার্ড ডিস্কের জায়গা ফাঁকা থাকলে কম্পিউটারে গতি বেড়ে যাবে এমন কোনো কথা নেই। কম্পিউটারের গতি প্রসেসর ভালো হওয়ার কারণে হইতে পারে, আরো অনেক কারণে হইতে পারে। ঠিক আছে, ওকে। তারপর আর দুইটা এমসিকিউ আমরা করব। 2 বছর ব্যবহার করার পর অনেকের ল্যাপটপ ধীর গতি সম্পন্ন হওয়ার কারণ কি? পুরাতন হয়ে গেছে, র্যাম দুর্বল হয়ে গেছে, হার্ডওয়্যার নষ্ট হয়ে গেছে, টেম্পোরারি ফাইল তৈরি হয়েছে। সো যেহেতু অনেক দিন থেকে সে ব্যবহার করছে, এজন্য তার অবশ্যই কি হয়েছে? টেম্পোরারি ফাইল তৈরি হয়েছে। লাস্ট, এবার আমরা দেখি প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় নিচের কোনটি তৈরি হয়? বেশ কিছু ডক ফাইল, ভাইরাস, বেশ কিছু টেম ফাইল, বেশ কিছু এইচটিএমএল ফাইল। সবাই একটু দ্রুত অ্যান্সার করে দিই। 20 নাম্বারটা কি হবে? 20 নাম্বারটা কি হবে? সি, রাইট, বেশ কিছু টেম্পোরারি ফাইল। ওকে, সো আমরা 20টা করলাম। আরো আমাদের অনেক এমসিকিউ দেয়া আছে, আমরা চাইলেই প্র্যাকটিস করতে পারবো, কোনো অসুবিধা নাই। আমরা এই স্লাইডটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, এবং যারা গ্রুপে জয়েন হন নাই গ্রুপে জয়েন হয়ে যাবেন, এবং ক্লাস শেষে আপনারা যদি ফর্ম ফিল আপ করেন তাহলে আপনারা পাবেন। আমি গ্রুপের নামটা দিয়ে দিই, এসএসসি 25। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের গ্রুপ। এই গ্রুপে আসলে আপনি জয়েন করলে আপনি কি করতে পারবেন? এই ক্লাসের স্লাইডটা আসলে খুব ইজিলি পেয়ে যাবেন। ঠিক আছে, আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের সামনে পরীক্ষা, এটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে। ঠিক আছে, ওকে। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে, সামনে পরীক্ষা, টেস্ট, পি টেস্ট অনেকের আছেন, অনেকের হয়ে গেছে পি টেস্ট, সামনে টেস্ট, অনেকের পি টেস্টও হয়নি, সামনে পি টেস্টও হবে, টেস্ট হবে, অনেকের অনেক রকম পরীক্ষা আছে, এবং ফাইনালি আসলে আমাদের এইচএসসি পরীক্ষাটা আছে, সরি এসএসসি পরীক্ষাটা আছে। এসএসসি পরীক্ষা নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে এই গ্রুপটাতে পারেন, আমরা এই গ্রুপে অবশ্যই আপনাদেরকে সব সময় সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে এভরিওয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ক্লাস করার জন্য। ঠিক আছে, ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ক্লাস করার জন্য। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে চ্যাপ্টার 3 এর উপর একটা ক্লাস নিয়ে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।